আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বিয়ে, এটা কি সম্ভব? বিস্ফোরিত কণ্ঠে চাঁদ বলে উঠল। চাঁদের দাদি আঙ্গুরবালা পালঙ্কের উপর হেলান দিয়ে বসে আছেন, একটু পর পর মাথাটাও চাপড়াচ্ছেন। চাঁদের এত উৎকণ্ঠা দেখে চাঁদের দাদি আঙ্গুরবালা চোখ মুছতে মুছতে বললেন, তোর বয়সী বা কত রে? তুই তো মাত্র কলেজে পড়িস, তোরা সবাই করতে পারবি, শুধু আমার বেলাতেই যত আপত্তি। চাঁদ তার দাদির কথা শুনে চুপ হয়ে গেল। যত যাই হোক, এত অল্প বয়সে বিয়ে করবে না সে। চাঁদকে নিশ্চুপ থাকতে দেখে চাঁদের বাবা মহসিন খান তার মাকে বলে উঠলেন, আম্মা, তুমি ভালো কিছু চাইলে না করতাম না। এটা তোমার কেমন আবদার? আমার ছেলেটা মাত্র কলেজে পড়ে, এর মধ্যেই ওর বিয়ে দিয়ে দেব? ওর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। তাও যেই মেয়েকে ঠিক করেছো সেই পরে ক্লাস 9-এ। তুমি কি আমাদের পুলিশের দাওয়া খাওয়াতে চাও? জানো না 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া নিষিদ্ধ? আঙ্গুরবালা ছেলে মহসিন খানের বলা কথায় ক্ষিপ্ত হয়ে বললেন, হয়েছে, আর কথা কইস না তোরা। কয়দিন পরে চামুকা মইরা, তখন তো আর এতটি কথা হুনানের মানুষ পাবি না তোরা। কত শখ আছিল নাতি নাতিনে কোক বিয়া দেখা মরুমু, সেই শখ আর মিটলো না আমার। আমি মরলে তোরা শান্তি হবি। মহসিন খান আর পাল্টা যুক্তি পেলেন না। মায়ের ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শুধু হালকাভাবে তার মা আঙ্গুরবালাকে বলতে শুনলেন, আমার লোকে এমন করিস না তোরা। মইরা যাওয়ার আগে এই একটাই ইচ্ছে আমার, তোর পোলাটার বিয়া দেইখা মরবার চাই। কবে তোর পোলা বড় হইব, চাকরি বাকরি করব, ততদিন কি আর আমি বাইসা থাকুম? মহসিন খান চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। তার মায়ের শরীর আসলেই খারাপ, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। সেজন্য সপরিবারে মায়ের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এখানে এসেই দেখলেন আরেক কাণ্ড। তার মা ক্লাস 9-এ পড়ুয়া এক মেয়ের ছবি দেখিয়ে বললেন তার ছেলে চাঁদের সাথে বিয়ে দিতে। চাঁদ মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। এ অবস্থায় ছেলের বিয়ে দেওয়া মানে ছেলেকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। একবার ছেলে মেয়েদের সংসারের দিকে মন চলে গেলে তখন আর পড়াশোনায় মন বসে না। মহসিন খান এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। মায়ের শেষ আবদার, আবার আরেক দিকে ছেলের ভবিষ্যৎ, কোনটা রেখে কোনটা জলাঞ্জলি দেবেন। মহসিন খান চিন্তা করতে করতে বাড়ির উঠোনে গিয়ে চেয়ারে পেতে বসলেন। এরকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো উপায়ান্তর খুঁজতে শুরু করলেন। হাঁপাতে হাঁপাতে জানালো তার মা কেমন যেন অস্থির অস্থির করতেছেন। মহসিন খান পিলে চমকে উঠলেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে তার মা আঙ্গুরবালার ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরে গিয়ে দেখলেন তার মা ব্যথায় কোঁকড়াচ্ছেন। আঙ্গুরবালা তার ছেলে মহসিন খানকে দেখে কাঁপা কাঁপা গলায় বললেন, মরণ যন্ত্রণা যে কি কষ্টের আগে বুঝি নাই রে বাবা। আল্লাহ আমারে উঠাইয়া লয় না কেন? আমার তো এত কষ্ট আর সহ্য হইতাছে না রে বাপ। ভাল লাগে না আর দিন দুনিয়া। এত মানুষ মরে, আমি মরি না কে? আল্লাহ আমারে আর কত কষ্ট দিব? মহসিন মায়ের হাত ধরে কেঁদে উঠলেন। আঙ্গুরবালা বারবার ব্যথায় গোঙ্গাচ্ছে। মহসিন এবার সবচেয়ে কঠিন আর চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিলেন। চোখ মুছতে মুছতে ঘরের বাইরে গিয়ে তার স্ত্রী অনিতাকে ডাকলেন। অনিতা ঘুমটা ঠিক করতে করতে তার বর মহসিনের সামনে আসলো। মহসিন শক্ত গলায় অনিতাকে বললেন, আম্মা, সাদের জন্য যেই মেয়ে ঠিক করেছে ওর সাথে সাদের বিয়ে দাও। আমার শরীরের প্রচন্ড খারাপ অবস্থা, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি তাড়াতাড়ি ওই মেয়ের সাথে সাদের বিয়ে দাও। আমার শেষ ইচ্ছে এটাই যে উনি সাদের বিয়ে দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তুমি তাড়াতাড়ি বিয়ের কথাবার্তা শুরু করো। অনিতা থমকে গেলেন। ছেলেটার বয়স তো এখন বেশি না, এখনই বিয়ে? অনিতা মহসিনের কথাটা মেনে নিতে পারলেন না। রুদ্ধ কণ্ঠে বললেন, আমার এতটুকুই একটা ছেলে, এখনই বিয়ে দিব? আমার ছেলের ভবিষ্যৎ কি তাহলে? আম্মা, যেই মেয়েকে ঠিক করেছেন সেই মেয়েও তো ছোট, ক্লাস 9-এ পড়ে মাত্র, বয়সও হবে 15 কি 16। এই পিচ্চি মেয়ে আবার সংসারে কি বুঝবে? মহসিন করুণ দৃষ্টিতে অনিতার দিকে তাকালেন। তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আমিও সেই কথাই চিন্তা করছি। কি করি বলো তো? মায়ের কথা ফেলতে পারছি না, আবার সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ। কোনটা রেখে কোনটার দিকে নজর দেব বলো? অনিতা মহসিন খানের দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়াও, আমি আম্মার সাথে কথা বলে দেখি কি হয়। এত অল্প বয়সে আমার ছেলেকে বিয়ে দিব না। অনিতা দাঁড়ালেন না, প্রস্ত পায়ে এগিয়ে গেলেন আঙ্গুরবালার সাথে এই ব্যাপারে কথা বলতে। আঙ্গুরবালার ঘরে গিয়ে অনিতা দেখলেন আঙ্গুরবালা হাত কপালে ঠেকিয়ে শুয়ে আছেন। অনিতা আঙ্গুরবালার পায়ের কাছে গিয়ে বসলো। পায়ের কাছে
কারো অস্তিত্ব টের পেয়ে আঙ্গুরবালা কপালের সামনে থেকে হাত সরিয়ে অনিতাকে দেখতে পেলেন। অনিতা আঙ্গুরবালাকে নিজের দিকে তাকাতে দেখে বলে উঠলেন, আম্মা, আপনি নাকি সাদের বিয়ে দিতে চান? এত অল্প বয়সে ওর বিয়ে দেই কিভাবে? যে মেয়ের সাথে বিয়ে দিতে চান ও নিজেও তো খুব ছোট। আপনার কথাও থাক, আমার কথাও থাক, বিয়েটা আর কয়েকটা বছর পর হোক। কথা দিলাম আম্মা, যেই মেয়েকে আপনি পছন্দ করেছেন সেই মেয়ের সাথেই আমি সাদের বিয়ে দিব। আঙ্গুরবালা অনিতার কথা মেনে নিতে পারলেন না। অসুস্থ শরীরেই উঠে বসতেন, উত্তেজিত কণ্ঠে বললেন, মাইয়াটা ক্লাস 9-এ পড়ে, অনেক বড় হয়েছে। আর কত বড় হইব? গ্রামগঞ্জে মাইয়ারা 7-8-এ পড়লেই ওগো বিয়া হইয়া যায়। মায়াটারে আমার অনেক ভালো লাগছে। নিজের গ্রামের বইলা কথা, তুই সাদের লগে ওর বিয়া ঠিক করো জলদি। আমি সাদের বিয়াটা দেইখা চোখটা বন্ধ করবার চাই। আমার বংশের বড় নাতি সাদ, আমার ওরে লইয়া অনেক স্বপ্ন আশা। ওই বিয়া করব, সংসার করব, বউ লইয়া ঘুরবো। আমার তো দিন শেষ। তোমরা আমারে নিরাশ কইরো না। সাদের বিয়াটাও জলদি, আমি একটু শান্তিতে মরতে চাই। আঙ্গুরবালার এত আশা ভরসা দেখে অনিতার কোনো কথা বলতে পারলেন না। শয্যাশায়ী মানুষটার দিকে তাকিয়ে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে ওই জায়গা থেকে সরে গেলেন। ছাদে গিয়ে দেখলেন সাদ সেখানে বসে আছে। সাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, তোমার দাদি কি চান সেটা তো শুনেছ। তুমি দ্বিমত করো না বাবা। মৃত্যুর সময় তোমার দাদির শেষ ইচ্ছে হলো তোমার বিয়ে দেখা। তুমি বংশের বড় ছেলে, তোমাকে নিয়ে তোমার দাদির শখ আহ্লাদের শেষ নেই। তুমি তৈরি থাকো, আমরা বিয়ের কথাবার্তা শুরু করব খুব জলদি। সাদ তেলে বেগুনে জ্বলে উঠল। রোষারক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু, আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কত হাসাহাসি করবে তুমি জানো? প্রেম করব, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে লাইফ। তোমরা আমাকে বিয়ে দিয়ে বিবাহিত বানাতে চাচ্ছ? কি একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে দাদু। নাক টিপলে দুধ বের হবে, ওই মেয়ে করবে আবার সংসার। কি পছন্দ দাদুর? ইয়াক। সাদের সামনে একটি মেয়ে বসা। সাদ বিরক্ত হয়ে বেশ কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েছে, তবে মেয়েটা এখনো একবারও সাদের দিকে তাকায়নি। অনিতা মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? মেয়েটি নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তমা। অনিতা চায়ের কাপটা নিচে রেখে বলল, কোন ক্লাসে পড়ো জানো তুমি? ক্লাস 9। সেদিনকার মতো কথাবার্তা সেখানেই সমাপ্তি। সাদ কিংবা তমা কেউ কারোর সাথে কথা বলেনি। তমা তো একবার চোখ তুলে সাদের দিকে তাকায়ওনি। সাদ বাড়ি ফিরে এসে বেশ বিরক্ত। মেয়েটা খুব ছোট, এত অল্প বয়সের মেয়ের সাথে সংসার কিভাবে করবে? দেখা যাবে বিয়ের দিন রাতে মায়ের কাছে যাব বলে মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। কি একটা অবস্থা! সাদ না পারছে বলতে আর না পারছে সইতে। বিয়ের দিন সাধারণত মেয়েরা পালায়। সাদ এবার বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করলো। মেয়েদের মতো জামা কাপড় পরে পালিয়ে যাবে, তাহলে কাহিনী খতম। কষ্ট করে এসব বিয়ে শাদীর ঝামেলায় অন্তত জড়াতে হবে না। পরের দিন অনিতা আর মহসিন তমাদের বাড়িতে আবার গেলেন, কিন্তু সঙ্গে সাদকে নিলেন না। বিয়ের পাকাপাকি কথা সেরে বাড়িতে ফিরলেন। আঙ্গুরবালার শরীরের কথা চিন্তা করে বিয়ের দিনটা এক সপ্তাহে ফেলা হয়েছে। একেবারে হুটহাট করে বিয়ে আর কি। সাদ চুপচাপ সব ঘটনাই শুনলো। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বিয়েটা আসলেই করতে হবে। ইতোমধ্যে সাদকে নিয়ে বাড়িতে হাসাহাসি পড়ে গেছে। এতদিন শুনে এসেছে মেয়েদের বাল্যবিবাহ হয়, এখন সবাই দেখবে ছেলেদেরও বাল্যবিবাহ হয়। সাদ এসব চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হলো। হাঁটি হাঁটি করতে করতে বহু দূরে চলে গেল। চারিদিকে আজান দিচ্ছে, সন্ধ্যা প্রায় নেমে এসেছে। সাদ ফের বাড়ির পথের দিকে রওনা হলো। গ্রামে সন্ধ্যা হলেই সবকিছু গুটগুটে অন্ধকারে ছেয়ে যায়, তখন টর্চ লাইট দিয়ে বের হতে হয়। সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে বেশ কষ্ট হয়ে যাবে সাদের। সাদ দ্রুত গতিতে বাড়ির দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে সাদ দেখতে পেল একটা মেয়েদের দলবল হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছে। সবার মাঝখানের মেয়েটাকে সাদের বড্ড চেনা মনে হলো। সাদ ঘুরে তাকালো মেয়েটার দিকে। সাদ ফের তাকাতে বুঝতে পারলো এই মেয়েটার সাথে তার বিয়ের কথা হচ্ছে। সাদ মেয়েদের দলটার দিকে এগিয়ে গেল। সবার হাতে পুকুর পাড় থেকে তোলা শাপলা। সাদ মেয়েদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানে মেয়েটাকে বলল, এই তুমি আমার সাথে একটু আসো তো। মেয়েটা মাথা নিচু করে ঘাড় এদিক ওদিক নাড়ালো, যার অর্থ না। সাদ ধমকে সুরে বলল, আসতে বলেছি তোমাকে। মেয়েটা ভীতগ্রস্ত দৃষ্টিতে প্রথমে সাদের দিকে তাকালো, এরপর ধীর পায়ে এগিয়ে গেল সাদের দিকে। সাদ মেয়েটাকে নিজের দিকে আসতে দেখে বাকি মেয়েদের উদ্দেশ্য করে বলল, তোমরা এবার যাও। মেয়েরা প্রথমে না যেতে চাইলেও সাদের চোখ রাঙানো দেখে ভয়ে দৌড় দিল। মেয়েটি সাদের পাশে এসে দাঁড়ালো। সাদ মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল,
তোমার নাম তমা না? মেয়েটি মাথা ঝাঁকালো, যার অর্থ দাঁড়ায় হ্যাঁ। সাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি আবার আমার সঙ্গে কি সংসার করবে? কি ছোট বাচ্চাদের মতো দেখতে তুমি। দেখে মনে হচ্ছে ক্লাস 2-তে পড়ো। আসলে ক্লাস 9-এ পড়ো তুমি, নাকি এতেও কোনো ঘাপলা আছে? তমা রোষারক্ত দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদ বুঝতে পেরে তমাকে আবার বলল, তুমি একটু সরে দাঁড়াও তো, তোমার মুখ থেকে এখনো দুধের গন্ধ বেরোচ্ছে। তমা রাগান্বিত হয়ে সাদের দিকে তাকালো। তেরে এসে সাদকে বলল, আমাকে কি বাচ্চা মনে হয় আপনি? আমি কিন্তু যথেষ্ট বড়, ক্লাস 9-এ পড়ি। সাদ তমার কথায় হালকা হাসলো। তমাকে আরো রাগানোর জন্য বলল, তুমি আমার হাঁটুর বয়সী, তোমার থেকে আমি কত বড় জানো? নাক টিপলে এখনো দুধ বের হবে। তুমি আবার করবে সংসার? তোমার পুতুল পুতুল খেলা দেখে বিয়ে করার শখ হয়েছে নাকি? আমার মতো নিষ্পাপ নিরীহ একটা মানুষের জীবন নিয়ে খেলছো। তমা সাদের দিকে আঙ্গুল উঁচিয়ে তেরে এলো। আরেকটু হলে সাদ পড়েই যেত। তমা আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু অপমান করছেন আমাকে। ও, তোমার বোধ শক্তিও আছে? আমি জানতাম না আসলে এত পিচ্চি মানুষদেরও বোধ শক্তি থাকে, এটা আসলে প্রথম শুনলাম। তমা সাদের মুখোমুখি দাঁড়িয়ে আবার আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার মায়ের কাছে গিয়ে নালিশ করব কিন্তু। সাদ মায়ের কথা শুনেই থেমে গেল। হঠাৎ করে তমার আঙ্গুলে একটা কামড় বসিয়ে দিল। তমা ব্যথায় আর্তনাদ করে উঠল। সাদ থুতনিতে হাত বোলাতে বোলাতে বলল, আমার সাথে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলবে না তমা, আমি কিন্তু তোমার অনেক বড়। সাদ এইটুকু বলে ফের উল্টো দিকে হাঁটা ধরল। তমা পেছন থেকে সাদের চলে যাওয়া দেখলো। হাতের আঙ্গুলটা ধরে দাঁড়িয়ে রইল। সাদ তমার অবস্থান বোঝার জন্য পেছন ফিরে তাকালো। তমা সাদকে পেছনে ফিরে তাকাতে দেখে দূর থেকে ইশারা করে বলল, কুত্তা। সাদ চোখ রাঙিয়ে তমার দিকে তাকালো। তমা সেদিকে পাত্তা না দিয়ে সাদকে জিহ্বা বের করে ভেঙিয়ে দৌড় দিল। সাদ তমাকে ধরবার জন্য তমার পিছু পিছু বেশ খানিকক্ষণ ছুটলো, কিন্তু শেষে তমাকে না ধরতে পেরে ক্লান্ত হয়ে বাড়ির পথের দিকে পা বাড়ালো। আজকে সাদদের পুরো বাড়িতে মিলাদ পড়ানো হবে। এটা যদিও আঙ্গুরবালার ইচ্ছে, তাই কেউ আর দ্বিমত করেনি। তমাদের বাড়ি থেকে সাদদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাই সকাল সকাল তমাকেও চলে আসতে বলেছেন অনিতা। সাদও বাড়ির কাজে আজ বেশ ব্যস্ত। এতিমখানা থেকে বাচ্চাদের নিয়ে আসতে বলেছেন অনিতা সাদকে। এছাড়াও বাড়িতে আজ বেশ কাজের চাপ, বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছেন বাড়িতে। তমা ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো। অনিতা বাড়ির উঠানে পিঁড়ি পেতে বসেছিলেন। তমা ঘুমটা ঠিক করতে করতে অনিতার সামনে গিয়ে অনিতাকে সালাম দিল। অনিতা তমার সালামের জবাব দিয়ে তমাকে পাশে বসতে বলল এবং তমাকে প্রশ্ন করলেন, কার সাথে এসেছো? তমা ধীর কণ্ঠে উত্তর দিল, ভাইয়ার সঙ্গে। এসো, এবার আমার পাশে চুপটি করে বসো। তমা অনিতার পাশে বসতে অনিতা তমাকে ভালো মন্দের ব্যাপারে বলতে শুরু করলো। তমা অনিতার পাশে বসে অনিতার কথা শুনে যাচ্ছে, আর একটু পর পর মাথা নাড়াচ্ছে। যতই হোক অনিতা তমার গুরুজন, হবু শাশুড়ি বলে কথা। বাড়ির কাজে নিয়োজিত একজন হঠাৎ এসে জানালো দাদি অনিতাকে ডাকছে। অনিতা শাশুড়ির কথা শুনেই উঠে দাঁড়ালেন, দৌড়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেলেন। তমা উঠানের এক পাশে একা বসে রইল। আশেপাশে টুকটাক মানুষজন আছে, তবে এদের কাউকে তমা চিনে না, তাই আর আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন বোধ করেনি। তমার কথা সাদ জানে না। সাদ রান্নাঘর থেকে এক কাপ চা নিয়ে বাড়ির উঠানে গা এলিয়ে দিয়ে বসলো। হঠাৎ খেয়াল করলো তমা সেখানে। সাদ চায়ের কাপ নিয়ে উঠে দাঁড়ালো, প্রস্ত পায়ে এগিয়ে গেল তমার দিকে। তমা সাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ঘুমটা ঠিক করে আটসাট হয়ে বসলো। সাদ চায়ের চুমুক দিতে দিতে তমার পাশে এসে বসলো। সাদকে নিজের পাশে বসতে দেখে ভ্রু কুঁচকে তাকালো তমা। সাদ ঠাট্টার ছলে তমাকে বলল, তোমাকে আবার কে দাওয়াত দিল? তমা কিছু বলার আগে সাদ আবার তমাকে উদ্দেশ্য করে বলল, ও আমার তো মনেই নেই। তোমার আবার কোনো দাওয়াত ফাওয়াত লাগে না, তুমি হচ্ছ বিনা দাওয়াতি মেহমান। তমা রেগে গিয়ে সাদের দিকে তাকালো। সাদ তমাকে কটাক্ষের স্বরে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি ভয় পেয়েছি সত্যি, দেখো ভয়ে আমার কিডনির হাড্ডি ভেঙে গেছে। তমা আর সহ্য করতে না পেরে এবার সাদকে বলেই ফেললো, আপনার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, যখনই দেখি শুধু আমার পেছনে পড়ে থাকেন। আমি জানি আমি সুন্দরী, তাই বলে এত পেছনে পেছনে ঘুরতে হবে? সাদ চায়ের কাপটা পাশে রেখে তমার দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে পরম সুন্দরী, সুন্দর আন্নের বাই বাই ফরে এককাল বালতি হাতি দি, তোমাকে পুরো জংলি বিড়ালের মতো লাগছে, মনে হচ্ছে এখনই এগিয়ে এসে কামড়ে দেবে। তমা রেগে গিয়ে এবার সাদের হাতে বড় করে দুটো আঁচড় দিল। সাদ ব্যথায় আর্তনাদ করে উঠল। সাদের চিৎকার শুনে তমা শান্তির নিঃশ্বাস ফেললো। সাদ তমাকে রাগান্বিত দৃষ্টিতে বলল, তুমি আসলেই একটা জংলি বেড়াল, দেখো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, বেয়াদব মেয়ে। তমা চেঁচিয়ে উঠে সাদকে বলল, তাহলে আপনি কি? আপনি তো কুকুর। কালকে আমার আঙুলে ওভাবে কামড় বসালেন কেন?
সাদ উত্তেজিত হয়ে তমাকে বলল, তো কি করব? চুমু দেবো তোমায়? তুমি বেয়াদবি করবে আর আমি শাসন করলেই দোষ? তমা সাদের কথা শুনে জিহ্বা বের করে সাদ ভেংচি কাটলো। সাদ তমার হাত দুটো ঝাপতে ধরে বলল, কালকে কুকুর বললে কেন আমাকে? তোমার কি আমাকে কুকুর মনে হয়? তমা সাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, তো কি বলবো? কুকুরকে তো আর বিড়াল বলা যায় না। বিড়াল তো তুমি, একটা জংলি বিড়াল। শুধু মানুষকে খামচি দিয়ে বেড়াও, খামচি রানী। তমা উঠান থেকে উঠে দাঁড়িয়ে সাদকে উদ্দেশ্য করে বলল, এর শোধ আমি তুলবো, বজ্জাত ছেলে। সাদ পেছন থেকে উচ্চস্বরে হাসতে শুরু করলো। তমা একবার রাগী চোখে পেছন ফিরে তাকালো, তাকিয়ে শুধু সাদের হাস্যোজ্জ্বল মুখ দেখলো। এরপর আবার সোজা বরাবর হাঁটতে শুরু করলো। সাদ তমার রাগ দেখে আবারও হেসে ফেললো। বাড়ির সবার সাথেই হাতে হাতে কাজ করছে তমা। তমার আচরণ দেখে আঙ্গুরবালা তো বলেই ফেললেন, কি লক্ষ্মী মেয়ে দেখেছো, কিভাবে সবাইকে আপন করে নিল। অনিতা অবশ্য শাশুড়ির কথায় চুপ করেছিলেন। তমা আসলে অতিরিক্ত লক্ষ্মী একটা মেয়ে। তাদের বিয়ে নিয়ে অনিতার শাশুড়ির প্রতি চাপা একটা রাগ কাজ করলেও এই রাগের প্রভাব তমার উপরে অনিতা পড়তে দেয়নি। যে কিছু জানে না বুঝে না তার উপর রাগ ঝেড়ে কোনো লাভ নেই। ছোট্ট মানুষ, এখন কিছু বললেও কোনো লাভ নেই, কিছুই বুঝবে না। তমা সবার হাতে হাতে কাজ করার সময় খেয়াল করলো অনেকটা সময় ধরে সাদ তার পিছু পিছু ঘুরছে। তমা সবার থেকে একটু দূরে গিয়ে সাদকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, যাদের কোনো কাজ নেই তারা মানুষের পেছনে ঘোরাঘুরি করে। আমি কিন্তু ভালো, আমি আজকে অনেক কাজ করেছি। সাদ তমার দিকে তেড়ে গিয়ে তমাকে বলল, আমি সকাল থেকে গাধার মতো খাটাখাটনি করেছি, তোমার থেকেও বহুগুণে বেশি কাজ করেছি আমি। এখন এইটুকু করেই অহংকারে মাটিতে পা পড়ছে না তোমার। তমা সাদের কথায় ভ্রুক্ষেপ না করে বলল, গাধা তো গাধার মতোই খাটবে। সাদ তমার কথা শুনে বেশ রেগে গেল। তমার একেবারে সামনে গিয়ে বলল, তুমি আমাকে গাধা বললে? তমা বেশ ঢঙ্গি স্বরে বলল, তো আমি কি গাধাকে ঘোড়া বলে ডাকবো? সাদ এবার তমার প্রতি বেশ রেগে গেল। তমা মাথার ঘুমটা ঠিক করতে করতে সাদকে বলল, আর কি যেন বললেন একটু আগে? আমার মাটিতে পা পড়ছে না। তো আমি কি হাওয়ায় ভেসে বেড়াচ্ছি? হাত পা ছাড়াই ঘুরে বেড়াচ্ছি? সাদ রাগ সহ্য করতে না পেরে তমাকে বলল, বাচ্চা মানুষ ভেবে কিছু বলছি না তোমাকে, না হলে দেখতে কি করতাম। তমা আঙ্গুল উঁচু করে সাদের দিকে এগিয়ে গেল। রেগে গিয়ে বলল, কি করবেন আপনি? দেখি কি করবেন। সাদ চুপ করে তমার আঙ্গুলে আগের বারের মতো কামড় দিল। তমার দিকে আবারও এক হাত এগিয়ে গিয়ে বলল, এইভাবে কামড়ে দেব? তমা সাদের কথায় কোনো নজর না দিয়ে বলল, ভালোই হলো, আমার আর হাত ধুতে হলো না। একটু আগে নাকের ময়লা পরিষ্কার করছিলাম এই আঙুল দিয়ে। তমা এটুকু বলে আঙ্গুলটা নিজের নাকের ভেতর গুজে দিল। সাদ আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, বাক করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে শুধু শুনতে পেল তমার হাসির শব্দ। গ্রামে বেড়াতে আসলে একটা জিনিস সবচেয়ে বিরক্ত লাগে সাদের, সন্ধ্যা হয়ে গেলে সব একেবারে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে আবার আজকে কারেন্ট চলে গেছে। গরমে অতিষ্ঠ সাদ, একে তো গরম, এর মধ্যে সব অন্ধকার। বিরক্ত হয়ে ফোনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সাদ। আর ভালো লাগে না। কবে যে বিয়েটা শেষ হবে, তাহলে অন্তত নিজের বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম ঘুমানো যাবে। সাদ ফোনের ফ্ল্যাশ লাইট অন করে হাঁটতে শুরু করলো। কেমন একটা ঝিঝি আওয়াজ চারপাশে, হয়তো ঝিঝি পোকারাই আওয়াজ হবে। সাদ নীরব কবির ন্যায় পথ চলতে শুরু করলো। মাঝে রাস্তায় বেশ কয়েকজনকে টর্চ লাইট নিয়ে ঘোরাফেরা করতে দেখছে। অনেকে রাতে ছিপ দিয়ে মাছ ধরে, রাতে মাছ উঠেও ভালো। সাদ অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছে। একেবারে অজানাও বলা যায় না। তোমাদের বাড়ি এদিকে, এই পাশে কোন একটা বাড়ি হবে হয়তো। অন্ধকার হওয়ায় খুব একটা চেনা যাচ্ছে না। দিনের আলোয় সবকিছু স্পষ্ট চেনা গেলেও রাতের বেলা খুব কষ্ট। অন্ধকারে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। চেনা জিনিসও প্রচন্ড অচেনা লাগে। কারেন্ট চলে যাওয়াতে বাড়িতে গরম লাগলেও বাইরে বেশ ঠান্ডা। সাদ ফোনের ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করলো। সাদ হঠাৎ একটা বাড়ির দিকে আলো নিক্ষেপ করলো। হঠাৎ সেখান থেকে একটা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল সাদ। মহিলা কণ্ঠটি চেঁচিয়ে উঠল। সাদ বিপদের সংকেত বুঝতে পেরে দ্রুত সেই স্থান থেকে প্রস্থান করলো। এগোতে এগোতে বেশ সামনে চলে গেল। আরেকটু এগোলে দু রাস্তায় মোড়। সাদ হালকাভাবে কারো গলার আওয়াজ শুনতে পেল। প্রথমবার আমলে না নিলেও দ্বিতীয়বার ব্যাপারটা খেয়াল করলো। আওয়াজের সূত্র ধরে কিছুটা এগিয়ে গেল। বড় উঠানে একটা মেয়ে সহ কিছু বাচ্চা ছেলে মেয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে কি যেন পড়ছে। পাশে রাখা বেশ কয়েকটা মোমবাতি, বাতাসে বারবার নিভু নিভু করছে আলো। সাদ একটু সময় নিয়ে চারপাশটা তাকিয়ে দেখলো। ও হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো তোমাদের বাড়ি। আচ্ছা, সামনে থাকা মেয়েটা কি তমা? সাদ কি তোমাকে ডেকে কথা বলবে? সাদ এবার এক প্রকার বিড়ম্বনায় পড়ে গেল। একটু একটু অস্বস্তি অনুভব হচ্ছে। এটা যদি তমা না হয় তাহলে তো মানুষ অন্য কিছু ভাববে।
সাদ হঠাৎ গলা খাকারি দিল। সাদের সামনে থাকা মেয়েটি চমকে উঠে সাদের দিকে তাকালো। সাদ হালকা শব্দ করে বলল, তমা। তমা সাদের গলা শুনে বুঝতে পারলো এটা আসলেই সাদ। তমা তার সাথে থাকা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা পড়তে থাক, আমি একটু আসছি। তমা এটুকু বলে উঠোন মারিয়ে সাদের সামনে এসে দাঁড়ালো। ভ্রু কিছুটা কুঁচকে সাদকে বলল, এত রাতের বেলায় এইদিকে কি? নিজের বাড়িতে এতই ভাতের অভাব? মানুষের বাড়িতে রাত বিরেতে এত ঘোরাঘুরি কিসের? সাদ বড় একটা হাই তুলে তমাকে বলল, এই গরমে ঘরে পচে মরার চেয়ে মানুষের বাড়ির সামনে ঘোরাঘুরি করে হাওয়া বাতাস খাওয়া কি ভালো না? তমা সাদের কথা শুনে মুখ বাঁকালো। নিজের মুখের এক পাশে হাত রেখে বলল, বাড়ি জানতো আপনি? আমাদের বাড়ি চিনলেন কিভাবে? মাত্র তো একদিন এসেছিলেন। তোমার মতো ফাটা বাস বাড়িতে থাকতে আমার পথ চেনার কি দরকার? যেই গলা তোমার, এলাকায় মাইকের কোনো দরকার নেই। তোমার মতো ফাটা বাস একটা থাকলেই হবে। তমা সাদের কথা শুনে বেশ ক্ষেপে গেল। সাদ অবশ্য তমাকে রাগানোর জন্য এই কথাটা বলেছে। সাদ ঠোঁট টিপে হাসতে শুরু করলো। তমাকে রাগাতে খেপাতে সাদের বেশ ভালো লাগে। তমা সাদের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, তাই বলে যার তার বাড়িতে ঢুকে পড়বেন? বেহায়া জানি কোথাকার। তমার কথা শুনে সাদও বেশ রেগে গেল। সাদ রাগের প্রকাশ না ঘটিয়ে বলল, আমাকে এত কিছু বললে তো তুমি কি কাকের মতো সারাদিন কা কা করে আমাকে বললে বেহায়া? সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু টই টই, পড়াশোনার তো বালাই নেই। সাদের মুখে পড়াশোনার কথা শুনতে পেয়ে তমা বেশ রেগে গেল। আঙ্গুল উঁচু করে সাদের দিকে আবার তেড়ে এসে বলল, এই আপনি দেখেছেন আমি পড়াশোনা করি না? হ্যাঁ, এই দেখুন এখনো তো আমি পড়ছিলাম। আপনিই তো এসে আবার কাজে বাগড়া দিলেন। এখন আবার আমাকেই এত কথা শোনাচ্ছেন? সাদ তমার কথা শুনে খিলখিল করে হেসে ফেললো। তমার সাথে হাসির আওয়াজ শুনতে পেয়ে আরো এক দফা রেগে গেল। সাদ হাসি থামিয়ে তমাকে বলল, তুমি তো অনেক পড়াশোনা করো তাই না? অবশ্যই। আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। প্রতি বছর পরীক্ষার ফলাফল শেষে পুরস্কার পাই। সাদ তমার কথা শুনে মুখ টিপে হাসলো। হাসি রেখা মুখ থেকে সরিয়ে বলল, তাই নাকি? তা আমি তো শুনলাম ক্লাস 9-এ নাকি তুমি আরো একবার পড়েছো। ফেল করলেও বুঝি তোমাদের স্কুলে পুরস্কৃত করে? এত ভালো স্কুল তোমাদের। তমা সাদের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে সাদকে বলল, ওসব গুজব গুজব, গুজবে কান দিতে নেই। আমার ভালো দেখতে পারে না তো, তাই এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে। এসবে কান দেবেন না, সব আমার বিরুদ্ধে করা চক্রান্ত। ও তাই নাকি? তোমার ভাই তো আজ আমাকে নিজে বলল তুমি নাকি পরীক্ষায় ফেল করে এই নিয়ে দুবার 9-এ পড়ছো। তোমার ভাইও বুঝি তোমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে? তমা আরেক দফা চমকে উঠলো। রেগে গিয়ে সাদকে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, ভালো হচ্ছে না কিন্তু। সাদ তমার কথায় কান না দিয়ে বলল, বেশ করেছি, আরো করব। দেখি তুমি কি করতে পারো। তমা সাদের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখবেন কি করতে পারি। সাদ তমার কথায় কর্ণপাত না করে বলল, দেখি তুমি কি এমন করো। তমার এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে চেঁচিয়ে উঠলো। চিৎকার করে বলল, ভাইয়া গো, বাড়িতে চোর ঢুকেছে, আমাকে বাঁচাও ভাইয়া। ও ভাইয়া, কোথায় তুমি? আমাকে বাঁচাও গো। সাদ তমার কথা শুনে ক্যাবলাকান্তের মতো তমার দিকে তাকিয়ে রইল। তমার ভাই শফিকুর ঘর থেকে বড় লাঠি নিয়ে বের হলেন। মোমবাতি হাতে তমার সাঙ্গপাঙ্গ ছুটে এলো। তমার ভাই শফিকুর সাদকে চোর ভেবে সাদের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করলো। আঘাত পেয়ে সাদ মাথা ধরে মাটিতে বসে পড়লো। চিৎকার করে সাদ বলল, আমাকে বাঁচাও গো, আমি ডাকাতের পাল্লায় পড়েছি গো। তমা এবং শফিকুর দুজনেই সাদের কথা শুনে চমকে উঠলো। চোর নিজেই কিনা বলে সে ডাকাতের পাল্লায় পড়েছে। হায় কপাল! শেষমেশ চোর কিনা পড়লো ডাকাতের কবলে। তীব্র ক্লান্তি আর মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠলো সাদ। সাদের একটা পাশ ফুলে আলু হয়ে গিয়েছে। সাদ উঠে বসতে সাদের ঘরে অবস্থানকৃত কয়েকজনের হাসির আওয়াজ শুনতে পেল সাদ। সাদ মাথা চেপে ধরে বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে বসলো। সাদকে উঠে বসতে দেখে নাদিয়া ছুটে এসে সাদের সামনে বসলো। নাদিয়া সাদের চাচাতো বোন। সাদের ছোট চাচার মেয়ে নাদিয়া। নাদিয়া সাদের থেকে 4 বছরের ছোট। সাদের পাশে বসে নাদিয়া জোরে জোরে হাসতে হাসতে সাদকে বলল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা খেয়েছো ভাইয়া। দেখো, মেয়েটা তোমার মাথা ফাটিয়ে দিয়েছে। নাদিয়া এটুকু বলে মুখে হাত চেপে ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। সাদ এক প্রকার বিপাকে পড়ে গেল। কি একটা অবস্থা! বাড়িতে জানাজানি হলে আর রক্ষা নেই। কি করবে ভেবে পেল না সাদ। এদিকে নাদিয়ার হাসির মাত্রা বেড়েই চলেছে। সাদ জোরে সোরে নাদিয়াকে একটা ধমক দিল। নাদিয়া সাদের ধমক খেয়ে ক্ষণিকের জন্য শান্ত হলো, কিন্তু আবারও বকবক শুরু করলো। সাদ বিরক্তি মাখা মুখ নিয়ে আশেপাশে ফিরে তাকালো। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ মাথা হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আঙ্গুরবালা খুঁড়িয়ে খুঁড়িয়ে সাদের কাছে এসে বসলেন।
সাদ পেছনে ঘুরে একবার আঙ্গুরবালার মুখের দিকে তাকালো। আঙ্গুরবালা সাদকে নিজের দিকে তাকাতে দেখে হেসে ফেললেন। সাদ ক্যাবলাকান্তের মতো আঙ্গুরবালার দিকে তাকালো। আঙ্গুরবালা নিজের মতো হেসেই চলেছেন। এমন সময় সাদের সঙ্গে কথা বলতে অনিতা সাদের ঘরে প্রবেশ করলো। অনিতা সাদের ঘরে ঢোকা মাত্রই আঙ্গুরবালা অনিতাকে উদ্দেশ্য করে বললেন, ছেলেরে তোমরা বিয়া করাইতে চাও না, বিয়ের কথা শুই না তোমাকে এত আপত্তি। তোমার পোলা তো রাইতের অন্ধারেও বউয়ের লাগে দেহা করবার চাই, তোমরা তাও কইবা তোমাকে পোলা বিয়া করবার চাই না। আসলে কও তোমরা বিয়া দিবার চাও না, নয় এমন বিয়া পাগল পোলা কইব আমি বিয়া করবো না। বউয়ের লাইকা কত আদর কত সৌহাগ, বউয়ের লগে দেখা করতে গিয়া চোর অপবাদ হই না মাথা ফাটাইয়া আইসে, তাও কইবা তোমরা পোলা বিয়া করবার চাই না। অনিতা আঙ্গুরবালার কথা শুনে সাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। সাদ লজ্জায় মাথা নিচু করে ফেললো। আঙ্গুরবালা মুখ টিপে মুচকি হাসতে হাসতে অনিতাকে বললেন, হুনো বউ, পোলাটারে আর কিছু কইও না, বাইরের মানুষের লগে তো আর দেখা করতে চাই নাই, নিজের বউয়ের লইগায় দেখা করতে গেছে, আর পোলাটারে বইকো না। আঙ্গুরবালা এটুকু বলে সেখান থেকে প্রস্থান করলেন। আঙ্গুরবালা সেখান থেকে চলে যেতেই অনিতা সাদের সামনে বরাবর গিয়ে বসলো। সাদকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে বাইরে গিয়েছিলে কেন, তাও আবার ওদেরই বাড়িতে? এত সাহস পেলে কোথায়? তোমাকে নিয়ে কত হাসাহাসি হচ্ছে জানো তুমি? কি বলবে লোকে? বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে আমাকে আর চিনবেই না বোঝা যাচ্ছে। এত কষ্ট করে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, এখন এই দিনও দেখতে হচ্ছে। আম্মু তুমি তো জানো ওদের বাড়ি ওই রাস্তার মোড়ের ওদিকে। কালকে রাতে তো কারেন্ট ছিল না, আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলাম। মোড়ের ওদিকে হাঁটাহাঁটির সময় কে যেন চোর বলে চিৎকার করলো, আর কে যেন আমাকে এসে মারলো। আমি জানতাম না এত কিছু, জানলে তো কখনোই যেতাম না। সাদ সত্য মিথ্যা মিলিয়ে যেইটুকু পারল বলল। সত্য কথা বললে কেউই কথা শোনাতে ছাড়তো না। অনিতা গাঢ় নিঃশ্বাস ফেলে সাদের ঘর থেকে প্রস্থান করলো। এদিকে সাদ জ্বলছে তীব্র প্রতিশোধের আগুনে। যেভাবেই হোক আজ তোমাকে শায়েস্তা করতেই হবে। মেয়েটা অনেক ফাজিল, কাল শুধু শুধু এতগুলো মার খাওয়ালো। সাদ বহুক্ষণ ভেবে ভেবে ফোন দিয়ে আটলো। বিকালে তমা আর তার সাঙ্গপাঙ্গরা বাহিরে টই টই করতে বের হয়। তখনই বেশ ভালো মতো তমাকে ধরবে, একেবারে ছাই দিয়ে ধরবে, যেন পালাতে না পারে। প্ল্যান অনুসারে সাদ বিকেল বেলা বাড়ি থেকে বের হলো। শরীর খুব খারাপ সাদের, কিন্তু তবুও সাদ আজকে বাড়ি থেকে বের হয়েছে, কারণ তমার একটা শাস্তি প্রাপ্য। শুধু শুধু এতগুলো মার কেন খাওয়ালো সাদকে? ছোট্ট একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা কি ঠিক? সাদ হাঁটাহাঁটি করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আসলে গোপনে গোপনে সাদ তমাকে খুঁজছে। তমা এই সময়টায় সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরতে বের হয়। সাদ অনেকটা সময় অপেক্ষা করলো। কিছুক্ষণ পর দেখলো তমা সহ তার সাঙ্গপাঙ্গরা এইদিকে হাঁটতে হাঁটতে আসছে। তমা হাতে জুতো জোড়া নিয়ে খালি পায়ে হাঁটছে। তমা সাদকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। সাদ তমাকে দেখে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে দাঁড়াও। তমা তবুও দাঁড়ালো না, নিজের মতো পথ চলতে শুরু করলো। সাদ তমার দিকে দৌড়ে গিয়ে তমাকে বলল, এই মেয়ে তোমাকে বলেছি না দাঁড়াতে, এতবার ডাকলাম তবু সাড়া দিলে না কেন? কেন আমার সঙ্গে এত কিসের দরকার? এত দরদ উঠলো হঠাৎ আমার জন্য? সাদ তমার কোনো প্রশ্নের উত্তর দিল না, নিজেই তমাকে প্রশ্ন করলো, কাল আমার সঙ্গে এমন কেন করলে? কি করেছি আবার? কি করেছো মানে? কালকে আমাকে এত বড় অপবাদ কেন দিলে? আমি নাকি চোর? এই আমি তোমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম নাকি? চোরকে চোর বলবো না তো কি বলবো? ফাটা ফুচকা। ফাটা ফুচকা কি জিনিস? আয়নায় নিজেকে গিয়ে দেখুন, তারপর বলবেন ফাটা ফুচকা কি জিনিস। মাথা ফাটিয়ে পুরো ফাটা ফুচকা সেজে এখন বলছো ফাটা ফুচকা কি? নাটকের শেষ নাই। সাদ এত তীব্র অপমান মেনে নিতে পারলো না। তমার দিকে এগিয়ে গিয়ে বলল, বেশিবার বেরো না, খারাপ হবে কিন্তু। তমা সাদকে কিছু বলার আগেই তমার সমবয়সী আরেকটা মেয়ে তমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটার নাম কিরে তমা? সাদ শার্টের কলার ঠিক করে বলল, আমার নাম সাদ। মেয়েটি হঠাৎ জোরে হেসে ফেললো। অবাক হয়ে বলল, কারোর নাম হয় নাকি? মেয়েটার কথা শুনে তমাও হেসে ফেললো। সাদ চিৎকার করে বলল, আমার নাম সাদ। মেয়েটি সাদকে ব্যঙ্গ করে বলল, সাদের নাম কাদ? সাদ এবার জিদ করে অন্যদিকে হাঁটা শুরু করলো। এই গ্রামের ছেলে মেয়েগুলো বহুত বজ্জাত, এদের সাথে কথা বলা মানে সময় নষ্ট। সাদ নিজের মতো এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে স্লোগানের মতো কিছু একটা শুনতে পেয়ে ফিরে তাকাল। দেখলো তমা সহ তার সাঙ্গপাঙ্গরা সাদের দিকে আঙ্গুল দিয়ে সমস্বরে জোরে জোরে বলছে, স্বাদ দেয় খালি পাত,
স্বাদের নাম পাত, স্বাদটাই খালি পাত। সাদ সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি একটা অবস্থা! রাস্তার মানুষ সব সাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সাদ বিপদ বুঝতে পেরে জোরে সোরে দৌড় দিয়ে পালালো। পেছন থেকে হালকাভাবে আবারও শুনতে পেল, স্বাদ দেয় খালি পাত। পরন্ত বিকেল। শফিকুর সাদের জন্য নিজের মায়ের হাতে বানানো পিঠে পুলি নিয়ে এসেছে। নিজের হবু জামাইকে খাওয়ানোর উদ্দেশ্যে পিঠেগুলো বানিয়ে শফিকুরের কাছে পাঠিয়ে দিয়েছেন। শফিকুর সাদের বাড়িতে ঢুকতেই সবাই আদর আপ্যায়ন শুরু করলো। শফিকুর গতদিনের ঘটনার জন্য বেশ দুঃখ করলো। না জেনে না শুনে কি ভয়াবহ মারটা সাদকে মেরেছেন। সাদের মনে মনে তমার প্রতি আগে থেকে বেশ রাগ ক্ষোভ ছিল। শফিকুরকে একা পেয়ে গড়গড় করে সাদ গত কয়েকদিনের ঘটনা শফিকুরকে বলে ফেললো। সাদকে ফাটা ফুচকা ডাকা, সাদের নাম নিয়ে ব্যঙ্গ করা, চোর উপাধি প্রদান করে মার খাওয়ানো, সবটা উগলে নিজের ভেতর থেকে বার করে দিল সাদ। শফিকুর পর্যায়ক্রমে একের পর এক ঘটনা শুনে প্রচন্ড রেগে গেলেন। সাদকে আশ্বাস দিলেন তমাকে এই জন্য শাস্তি দিবেন। তমা শাস্তি পাওয়ার কথা শুনে সাদ আনন্দে আটখানা হয়ে উঠল। এবার তমা বুঝতে পারবে তমা কত বড় ভুল করেছে। এইদিকে শফিকুর রাগে পুরো ঝলসে যাচ্ছে। আজ তমাকে সামনে পেলে আচ্ছা করে মার দিবে। দুদিন পরে যার সংসার করবে তার সঙ্গে এসব কেমন ধরনের আচরণ। শফিকুর সাদদের বাড়ি থেকে যাওয়ার পথে গাছ থেকে মোটা ডাল ছিঁড়ে নিল। এই ডাল আজকে তমার পিঠেই ভাঙবে। শফিকুর বাড়ি গিয়ে দেখলো তমা উঠানে বসে চুন পাথর দিয়ে খেলছে। শফিকুর বাড়িতে ঢুকতেই তমার পিঠে লাঠি দিয়ে দিল এক ঘা। তমা আটকে উঠে শফিকুরের দিকে তাকালো। শফিকুর লাঠি দিয়ে তমাকে এলোপাথারি মার মারলো। তমা ব্যথায় কাঁদতে কাঁদতে মেঝেতে হাত পা ছিটিয়ে বসে পড়লো। শফিকুরকে অনেকবার থামানোর চেষ্টা করলো। শেষে তমার কান্নাকাটি দেখে শফিকুর লাঠি ফেলে দিয়ে ঘরে চলে গেল। শফিকুর যেই না ঘরে ঢুকলো সেই মাত্রই তমা দৌড় দিয়ে এক ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। জুলেখার পেছন থেকে বহুক্ষণ ডাকাডাকি করলো। তমা সাড়া না দিয়ে বের হয়ে গেল। কোথায় গেছে, কি কারণে তমা বের হয়েছে এটা কেউ জানে না। জুলেখা অনেকক্ষণ বাড়ির আশেপাশে তমাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তমার নিরুদ্দেশ। কোথাও তমাকে খুঁজে পেলেন না। সন্ধ্যাবেলা, এখনই হয়তো আজান দিয়ে দিবে। সাদ হেলতে দুলতে রাস্তা দিয়ে বাড়ির পথের দিকে রওনা হচ্ছে। রাসেল কাকার দোকানে চাটা বেশ মজার, খেলেই মাথা ব্যথা ঘাড় ব্যথা সব গায়েব। সাদ আনমনে হেঁটে চলেছে। পুকুর পাড়ের এই অংশটায় একটা মেয়েকে দেখা যাচ্ছে, ঘুমটা দেওয়া মাথায়। বসে থাকার ধরন দেখে মনে হচ্ছে তমা, কিন্তু তমা সন্ধ্যেবেলায় একা একা পুকুর ঘাটে কি করবে? সাদ এক পা করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সাদের মন বারবার বলছে সিঁড়িতে বসে থাকা মেয়েটাই তমা, কিন্তু তমা এখানে কেন? তমা তো শাস্তি পাওয়ার কথা ছিল। তমা কি তাহলে তার উপযুক্ত শাস্তি পায়নি? তাহলে শুধু শুধু শফিকুর ভাই সাদকে মিথ্যা কথা কেন বলবো? সাদ নিশ্চুপভাবে মেয়েটার পাশে বসলো। উকি দিয়ে মেয়েটার মুখ দেখলো। হ্যাঁ, এটা তো তমাই। সাদ গলা খাকারি দিয়ে একটা শব্দ করলো। তমা একটু নড়েচড়ে বসলো। সাদ তমার কানের সামনে ফিসফিস করে বলল, কি হয়েছে? কিছু না। সাদ পুকুরের পানিতে পায়ের কিছুটা অংশ ডুবিয়ে রেখে বলল, তাহলে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? ভাইয়া মেরেছে। সাদ ঠোঁট টিপে হেসে বলল, বেশ করেছে, যেমন কর্ম তেমন তার ফল। আরো করো আমার সাথে ফাইজলামি। তমা চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সাদ হাসতে হাসতে তমার দিকে আবার তাকালো। না, এবার তমার জন্য আসলে খারাপ লাগছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। ঠান্ডা মাথায় একটু বোঝালেই তো ঠিক হয়ে যেত। সাদ তমার আরেকটু কাছে এসে বসলো, যাকে বলে একেবারে পাশাপাশি বসা। সাদ তমার হাত ধরে বলল, আমি বুঝতে পারিনি তোমাকে মারবে, জানলে এসব বলতাম না। আমি তো ভেবেছি তোমাকে হালকা বকাচকা করবে, তারপর শেষ। এর মধ্যেই এত কাহিনী হয়ে যাবে এটা কে জানতো? তমার সময়ের অপেক্ষা করলো না। উঠে দাঁড়িয়ে হুট করে সাদের হাত দুটো মুঠো করে চেপে ধরলো। সাদের হাতে জোরে চাপ দিয়ে বলল, আমি জানতাম তুই আমার নামে ভাইয়ের কাছে বিচার দিয়েছিস। একেবারে নিশ্চিত হওয়ার জন্যই ঢং করলাম। দেখ এবার তোকে কি করি। সাদ মুহূর্তে ভ্যাবাচাকা খেয়ে গেল। মানে কি এসবের? এই মেয়ের তো চালাকির অন্ত নেই। হঠাৎ পানির নিচ থেকে একটা হাত সাদের বাম পা জোরে চেপে ধরলো। সাদ হঠাৎ চিৎকার করে উঠলো। সাদের পা ধরে বারবার পানির ভেতরে নিয়ে যেতে চাচ্ছে। সাদ জোরে চিৎকার করে উঠলো। তমা নিজের হাতে থাকা গামছা দিয়ে সাদের মুখ হাত বেঁধে দিল। এতক্ষণ এই গামছা দিয়ে তমা চোখের পানি নাকের পানি মুছেছে, এটা সামনে ছিল বলেই তমা সাদের মুখ বেঁধে দিল। সাদ দু হাত দিয়ে বারবার তমাকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু একদিকে পা ধরে টানাটানি, আরেকদিকে মুখের জবান বন্ধ, কিছুই করা কিংবা বলা যাচ্ছে না।
তমা বড় একটা ডাল ছিঁড়ে আনলো গাছ থেকে, এনে ধাম করে সাদের পিঠে একটা বাড়ি দিল। সাদ বেচারা ব্যথায় চোখ বন্ধ করে ফেললো। তমা পুকুর পাড়ের সামনে গিয়ে বলল, পা ছাড় এবার। পানিতে থেকে 8-9 বছরের দুটো বাচ্চা উঠে এলো। এদেরকে সবসময় তমার সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। বাচ্চা দুটোকে দেখে সাদ আসল ঘটনা বুঝতে পারলো। তমা সাদের সামনে গিয়ে বসে বলল, আর কোনোদিন লাগতে আসবি আমার সঙ্গে? সাদ উপায় না পেয়ে দুদিকে মাথা নাড়ালো, যার অর্থ বোঝায় না। তমা সাদের পিঠে জোরে আরেকটা বাড়ি দিয়ে বলল, আর যদি কোনোদিন আমার সঙ্গে ঝামেলা করেছিস তো বলে দিলাম মেরে পুকুর পাড়ে ফেলে দিব। তমা এবার সাদের হাতের বাঁধন খুলে দিল। সাদ বাঁধন থেকে মুক্তি পেতে দৌড়ে ছুটে পালানোর চেষ্টা করলো। তমা হাসতে হাসতে পেছন থেকে সাদকে বলল, আস্তে যা ফাটা ফুচকা, উষ্টা খেয়ে পড়ে মরলে বলবি তমা মেরেছে। সাদ অগ্নিদৃষ্টিতে তমার দিকে তাকালো। তমা সাদের দিকে তাকিয়ে বলল, যাচ্ছিস না কেন? তোকে কি আবার ঘোড়ার গাড়িতে করে বাড়িতে আসতে হবে? সাদের পা পুরো ভেজা। সাদ মাটিতে পা রাখার মাত্রই পা পিছলে মাটিতে ছিটকে পড়লো। সাদকে পড়ে যেতে দেখে তমা জোরে হেসে ফেললো। হাসতে হাসতে বলল, ফাটা ফুচকায় খায় উষ্টা, উষ্টা নাই শেষ, ফাটা ফুচকায় খায় ঠ্যাস। সাদের পা ব্যথায় ফুলে গিয়েছে। বাড়িতে আসার পর সাদকে পায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সাদ বলেছে সাদ পড়ে গিয়েছে। পরের দিন সকালে জুলেখা সাদের সঙ্গে দেখা করতে গিয়েছে। সাদকে বিস্তারিত জিজ্ঞেস করলে তমার মার খাবে ভেবে সাদ ব্যাপারটা চেপে গেল। জুলেখা ঝাপসা চোখে সাদকে বলল, তমা যখন 8 বছরের তখন তো আমার বাবা মারা যায়। সারাদিন ঠিকই ছিল, রাতে হঠাৎ কি হলো জানি না, একসাথে ঘুমোতে গেলাম। আমি উঠলেও তমার বাবা আর উঠল না। পরিবারের একমাত্র ঢালই ছিল তমার বাবা। যে পরিবারে বাবা থাকে না, সেই সংসার চালানো যে কত কষ্ট সেটা পরিস্থিতির খাতিরে আমি বুঝেছিলাম। শফিক বড় হওয়া না অবধি বেশ পরিশ্রম করে তমা আর শফিককে বড় করেছি। সংসারের অভাব অনটন লেগেই ছিল, কখনো ওদের চাহিদা মেটাতে পারিনি। খুব অভাবে দিন কেটেছে। তমা ছোটবেলা থেকে দুষ্ট, মানুষের গাছের ফল চুরি করে খেত। যেখানে যেত একটা অঘটন ঘটিয়েই বাড়ি ফিরত। ও আমার হাতে কত যে মার খেয়েছে তার হিসেব নেই। মারে কখনো ওর দুষ্টুমি কমেনি, উল্টো বেড়েছে। ওকে যেই কাজ করতে নিষেধ করতাম ও সবসময় সেটাই বেশি করত। আজ এই বাড়ি থেকে বিচার আসতো তো কাল ওই বাড়ি থেকে বিচার আসতো। আমি বা কি করব বলো? আমি মা, আমি যদি এত অত্যাচার করি ও যাবেটা কোথায়? ওকে মারা বন্ধ করে আদর করে বুঝিয়ে সুঝিয়ে বুঝে দিতাম। ও এখনো অনেক কিছু বোঝে না, কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে না সেসব জানে না। ও ভুল জায়গায় ভুল কথা বলে বারবার বিপদে পড়ে। মাঝে মধ্যে গ্রামের লোকজন ওর প্রতি বিরক্ত হয়ে ওকে পাগল বলতো। আমি কখনো ওর প্রতি বিরক্ত হতে পারিনি, কখনো ওর সকাল্লাদ মেটাতেও পারিনি। আমি দিতে পারিনি বলে তো ও নিজে চুরি করার সাহস করেছে। জুলেখা হঠাৎ চাঁদের সামনে ফুপিয়ে কেঁদে ফেললো। একটু থেমে আবার বলল, তোমার দাদি মানুষটা খুব ভালো। সংসারের খরচ এক হাতে জোগাতে হিমশিম খেতাম। কখনো কারো কাছে ধার চাইলে কেউ দিত না। পাছে যদি ধার নিয়ে ফেরত না দেই, তোমার দাদি প্রায় আমাকে গোপনে সাহায্য করত। আমি আবার যখন সুযোগ পেতাম ধার পরিশোধ করে দিতাম। মাঝে মধ্যে ঘরে চাল থাকতো না, তোমার দাদি খুব সাহায্য করতেন। চাল তারপর তোমাদের ক্ষেতের শাকসবজি এসব দিয়ে সাহায্য করতেন। আমার খুব উপকার হতো। জুলেখা এসব বলে বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। সাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার কোনো আচরণে কষ্ট লাগে তুমি মাফ করে দিও বাবা। ওরা তো বুঝজ্ঞান নেই, তুমি পারলে মাফ করে দিও। জুলেখা এসব বলে কুন্তনরত দৃষ্টিতে সেই স্থান ত্যাগ করলেন। সাদ চুপচাপ পা বিছিয়ে বসে রইল। সারাদিন ঘরে পা বিছিয়ে বসে থাকতে থাকতে সাদ বিরক্ত। বিকেলে একটু বাড়ি থেকে বের না হলে সবকিছু কেন যেন ফিকে ফিকে লাগে। সাদ খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হলো। রাসেল কাকার চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা নিয়ে বসলো। সাথে 3 কোনা বন রুটি, সাইডে সাদা ক্রিম মাখানো। বন রুটি চায়ে ভিজিয়ে সাদ মুখে দিল।
দূর থেকে দেখতে পেল তমার মতো কে যেন হেঁটে চলেছে। কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট হলো, ওটা আসলেই তমা। এক হাতে বড় বটির মতো কে যেন, আর আরেক হাতে অনেকগুলো ডাব। সাদ বুঝতে পারলো তমা গাছ থেকে ডাব পেরেছে। সাদ চা বন রুটি শেষ করে তমার দিকে এগিয়ে গেল। তমা অবশ্য বেশ খানিকটা দূর এগিয়ে গিয়েছে। সাদ পেছন দিকে চিৎকার করে ডাকলো, তমা। তমা চমকে পেছন ফিরে তাকালো। সাদ খুঁড়িয়ে খুঁড়িয়ে তমার দিকে এগিয়ে গেল। সাদ তমার কাছে যেতেই তমা বটি সাদের দিকে এগিয়ে বলল, পা ভেঙে শান্তি হয়নি, আর একবার ডাকাডাকি করলে পা বটি দিয়ে কেটে হাতে ধরিয়ে দিব। সাদ বটির দিকে একবার তাকালো, ভয়ে ভয়ে ঢোক গিলল। তমাকে দিয়ে বিশ্বাস নেই তমা আসলে বটি দিয়ে সাদের পা কেটে ফেলতে পারে। সাদ তমার হাতে থাকা ডাবের দিকে আঙ্গুল দিয়ে বলল, কি এগুলো? আমাদের গাছের মূলা। সাদ অবাক হয়ে তমাকে বলল, এগুলো তো ডাব। তমা রেগে গিয়ে বলল, জানেন যখন তো জিজ্ঞেস করলেন কেন? এমনি। তমা সাদকে রেখে হাঁটা শুরু করলো। সাদ দৌড়ে এগিয়ে গিয়ে বলল, যাচ্ছ কোথায়? তমা চোখ কুঁচকে জোর করে হেসে বলল, শ্বশুর বাড়িতে। তুমি কি ভুলো না তমা? তোমার শ্বশুরবাড়ির রাস্তা এদিকে না, ওদিকে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তমা রেগে সাদের দিকে তাকালো। সাদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এতগুলো ডাব নিয়ে যাচ্ছ, আমাকে একটাবার সাধলেও না। তমা বটি এদিক ওদিক ঘুরিয়ে বলল, আপনি এত সোচা কেন? হ্যাঁ, আপনাকে আমি ডাব দিব না, যান ভাগুন। সাদ আঙ্গুল ভাঁজ করতে করতে তমাকে বলল, কি করলে ডাব দেবে? আমি যা চাইবো সেটা দিতে হবে, তাহলে ডাব দিব। কি চাও? যা চাইবে তাই দেব। এই সামনের স্কুলটা চেনেন? সকালে স্কুল ছুটি হলে ফুচকাওয়ালা মামা বসে, আমাকে ফুচকা খাওয়াতে হবে। তা খাওয়াবো, এখন আমাকে ডাব কেটে খাওয়াতে হবে। সামনের গাছতলায় চলুন, ওখানে বসে ডাব কেটে খাওয়াবো। গাছতলায় গিয়ে সাদ পা মিলে বসলো। এত হাঁটাহাঁটি করে এখন পা ব্যথা করছে। তমা বটি দিয়ে অতি দক্ষতার সহিত ডাব কেটে সাদকে দিল। সাদ ডাব হাতে নিতেই তমা বলল, সকালবেলা স্কুলের সামনে আমার জন্য দাঁড়াবেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাড়ি গেলাম। তমা এটুকু বলে হাঁটা শুরু করলো। সাদ ডাবের পানিতে চুমুক দিতে দিতে তমার চলে যাওয়া দেখলো। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তা শেষ করলো সাদ। রেডি হয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। তমা মাথার ঘুমটাটা ঠিক করতে করতে সাদের সামনে এসে দাঁড়ালো। সাদ তমার দিকে দুপা এগিয়ে গেল। তমা সাদের দিকে তাকিয়ে নিজের কোমরে হাত রেখে বলল, এবার যা শর্ত ছিল তা পূরণ করুন। সাদ মাথা জাগালো। তমা গিয়ে ফুচকাওয়ালা মামাকে ফুচকা দিতে বলল। ফুচকাওয়ালা মামা তমাকে কয়েক প্লেট দিবে তা জানতে চাইলে তমা হেসে ফুচকাওয়ালা মামাকে বলল, দিতে থাকুন ইচ্ছে মতো। তমা এক প্লেট ফুচকা হাতে নিতেই তমার সঙ্গীরা সব হাজির। 10 থেকে 12 জন সঙ্গী সাথীকে দেখে তমা ফুচকাওয়ালা মামার উদ্দেশ্যে বলল, যে যত প্লেট খেতে চায় দিন মামা। সাদ মাটিতে পা খুঁড়ছিল, ভেবেছে এরা সব ছোট মানুষ আর কতটুকুই বা খাবে। কিন্তু সাদকে অবাক করে দিয়ে প্রত্যেকে 4 থেকে 5 প্লেট করে ফুচকা খেয়েছে। ফুচকাওয়ালা মামাকে যখন বিল দেওয়ার প্রসঙ্গ উঠলো তখন সাদ মুখ কালো করে ফেললো। এই সপ্তাহের পকেট মানি সব শেষ। কে যে বলেছিল তমার ফাঁদে পা দিতে? তমা মেয়েটা অতি চালাক। সাদ মনে তমার প্রতি চাপা রাগ রেখে বাড়ি ফিরে গেল। সময় কখন কেটে যায় তা বোঝাই যায় না। পুরো একটা সপ্তাহ কেটে গেছে এভাবে। কালকে কাবিন পরিয়ে তমাকে একেবারে তুলে আনবে। শাড়ি গহনা সহ আরো বেশ কিছু ডালা আজ তমাদের বাড়িতে পাঠানো হয়েছে। তমারও অবশ্য অনেকগুলো ডালা পাঠিয়েছে। সাদদের পুরো বাড়িতে লাইটিং করা। একটু পর পর গ্রামের মানুষজন উকিঝুঁকি মারছে। মহসিন খান অবশ্য অনিতাকে বলে দিয়েছেন, আজকে যারা বাড়িতে আসবে একটা মানুষও যেন খালি মুখে না যায়, বরপেট খাইয়ে তারপর বিদায় দেবে। অনিতাও অবশ্য মহসিন খানের সঙ্গে দ্বিমত করেননি। খুশি মনে সবটা মেনে নিয়েছেন। যাদের বিয়েতে সবচেয়ে আনন্দ করেছে আঙ্গুরবালা। এতদিন বিছানা ছেড়ে উঠতে পারতেন না, এখন বলে কয়েও বিছানায় দুদণ্ডের জন্য বসানো যাচ্ছে না। বাচ্চাদের মতো এদিক ওদিক ছুটাছুটি করছেন। তাদের বিয়ের উপলক্ষে মেহমানদের জন্য গামলা ভর্তি করে পিঠা বানিয়েছেন। তেলের পিঠা, নকশি পিঠা, সাজ পিঠা আর কত রকমের পিঠা বানিয়ে খাবার টেবিল ভরে ফেলেছেন। নাদিয়ার তো আনন্দের শেষ নেই। একমাত্র ভাইয়ের বিয়ের বলে কথা। নাদিয়ার ছোট্ট আরেকটা বোন আছে, নাম পুতুল। পুতুল অবশ্য এখনো বেশ ছোট, সবেমাত্র বসতে শিখেছে। সাদের অবশ্য আর কোনো ভাই বোন না থাকায় নাদিয়া আর পুতুলকে বেশ আদর করে। যখন নাদিয়া আর পুতুলকে দেখে মন ভরে আদর করে, ছোট বাচ্চারা আসলেই নিষ্পাপ, দেখলেই মন ভালো হয়ে যায়। সকালে সাদকে কয়েকবার ডেকে ঘুম থেকে তোলা হলো। সাদ ত্যক্ত বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে আসতেই বাহিরে থেকে অনিতার ডাকাডাকি শুরু। সাদ টলমলে পায়ে বাহিরে আসলো।
সাদ বাইরে এসে দেখলো বাড়ির কাজের লোকেরা পাটায় হলুদ বাড়ছে। অনিতা সাদা ট্রাউজার আর সাদা টি শার্ট সাদকে এগিয়ে দিয়ে বলল, এটা তাড়াতাড়ি পরে এসো বাবা, তোমাকে সবাই হলুদ লাগানোর জন্য বসে আছে। সাদ বিরক্তি মাখা চোখে চারিদিকে তাকিয়ে দেখলো এসব গায়ে হলুদের অনুষ্ঠান হয় মেয়েদের, ছেলেদের জন্য যে এসব নিয়ম অনুষ্ঠান মানা হয় কে জানতো। সাদ টি শার্ট ট্রাউজার পরে বাইরে এলো। সবাই হলুদের বাটি সাজিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়লো সাদের উপরে। গালে মুখে নাকে কপালে হাতে একেবারে হলুদ দিয়ে লেপটে দিল সাদকে। সাদ নিজের শরীরে এত হলুদের ছোঁয়া দেখে বারবার ব্রু কুঁচকে তাকাচ্ছিল সবার দিকে, কিন্তু সবার কি আর সেই খেয়াল আছে? সবাই তো নিজের মতো সাদকে হলুদ মাখাতে ব্যস্ত। হলুদের অনুষ্ঠান শেষ হতেই দুপুরের দিকে সবাই তমাদের বাড়ির দিকে রওনা দিল। তমাদের বাড়ির সামনে বড় প্যান্ডেল টানানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে গিয়ে সবাই খাওয়া দাওয়ার ঝামেলা সারবে। ছোটখাটো একটা স্টেজের মতো তমা আর সাদকে বসিয়ে রাখা হয়েছে। তমা লাল বেনারসি শাড়ি পরিহিত। শাড়িটা অবশ্য সাদদের বাড়ি থেকেই দেওয়া। তমা ঘেমে একাকার অবস্থা। সাদ একটু পর পর তমার দিকে তাকাচ্ছে। তমার অবশ্য কোনো হেডফোন নেই। তমা সামনের দিকে দৃষ্টি দিয়ে সবাইকে দেখছে। সাদ তমার পাশে হাত রাখলো। তমা প্রথমে একটু চুপচাপ থাকলেও পরে আগের অবস্থায় ফিরে গেল। টুকুস করে একটা চিমটি বসিয়ে দিল সাদের হাতে। সাদ নীরবে ব্যথা সহ্য করে নিল। এত মানুষ সামনে, তাদের সামনে তো আর ঝগড়াঝাটি করা যায় না। তমা বেশ কিছু সময় পর একটা মেয়েকে হাত ইশারায় নিজের কাছে ডাকলো। সম্ভবত এটাই সেই মেয়েটাই যে সাদকে পাদ নামে ভূষিত করেছিল। মেয়েটা তমার সামনে আসতেই তমা মেয়েটার কানের সামনে গিয়ে বলল, কতক্ষণ ধরে বসে আছি, খাবার দেবে কখন? আমার ক্ষুধা লেগেছে। চারপাশে কত সুন্দর সুন্দর পোলাওয়ের ঘ্রাণ, আমি মরি ক্ষুধার জ্বালায়। মেয়েটা তমার কথায় ফিক করে হেসে ফেললো। হাসি চেপে রেখে তমাকে বলল, দাঁড়া, আমি দেখতাছি। এইটুকু বলে মেয়েটা তমার সামনে থেকে চলে গেল। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে বিয়ের পর্ব শুরু হলো। সাদ সাধারণভাবে কবুল বলে বিয়েতে মত দিলেও তমা কবুল বলার সময় ঝরঝর করে কেঁদে ফেললো। সাদ বেশ কয়েকবার ফিরে ফিরে তমাকে দেখছিল। বিদায়ের সময় তমার মা ভাইকে ধরে বেশ খানিক সময় কেঁদেছিল। শফিক বোনকে ধরে কেঁদেই ফেললো। এত আদরের বোন, একে ছাড়া থাকবে কিভাবে? সাদদের বাড়ি গিয়ে তমাকে সাদের ঘরে বসিয়ে রাখা হলো। বাড়িতে একের পর এক মেহমান আসছে আর সবাই প্রথমে সাদের ঘরে ঢুকে তমাকে দেখছে। সাদ অবশ্য অন্য ঘরে নিজের মতো বিশ্রাম নিতে ব্যস্ত। সে সবকিছু ঠিকঠাক করলেও রাতে ঘুমাতে যাওয়ার সময় বিপত্তি বাঁধলো। অনিতা সাদ আর তমাকে একসঙ্গে থাকতে নিষেধ করে দিয়েছে। সারাদিন কথাবার্তা বলতে পারবে, কিন্তু রাতে কিছুতে একসঙ্গে ঘুমাতে পারবে না। বাড়ি ভর্তি মেহমান, তাই অনেক ভেবেচিন্তে অনিতা আঙ্গুরবালার সঙ্গে তমাকে ঘুমাতে বললেন। তমা আঙ্গুরবালার ঘরে গিয়ে দেখলো আঙ্গুরবালা তমার জন্য এক পাশে জায়গা রেখে অপর পাশে ঘুমিয়ে পড়েছে। তমা গিয়ে চুপিসারে কোনো শব্দ না করে আঙ্গুরবালার পাশে শুয়ে পড়লো। তমার ঘুম আসছে না কিছুতেই। প্রথমত মাকে ছাড়া তমার ঘুম আসে না, দ্বিতীয়ত আঙ্গুরবালা জোরে জোরে নাক ডেকেই চলেছে। তমা বিরক্ত হয়ে মাথা থেকে বালিশ সরিয়ে কানে চেপে ধরলো। দূর, ভালো লাগে না আর। আঙ্গুরবালা দরজা কিছুটা ফাঁকা রেখেই ঘুমায়। তমা হঠাৎ খেয়াল করলো দরজার পাশে কোনো এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তমা ভয় পেয়ে আঙ্গুরবালার হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দাদু দেখেন, দরজার সামনে কে যেন, একটু ওঠেন, কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্গুরবালা ঘুমের ঘোরে তমার হাতের বাঁধন থেকে হাত সরিয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলল, যা স্যামরি, সারাদিন দিন দুনিয়ার কথা কইয়া বেড়াস। এখন ঘুমাইতে শুইলেও তোর জ্বালায় শান্তি নাই। ঘুমের ভিত্তেও করকরাই আমার মাথা খাস। আঙ্গুরবালা তমাকে কড়া গলায় কয়েকটা কথা বলে আবার ঘুমিয়ে পড়লেন। তমা ভয়ে ভয়ে চোখ বন্ধ করলো। 5 মিনিট চোখ বন্ধ রেখে চোখ খুলতে আবার দেখলো একটা ছায়া একটু পর পর ঘোরাঘুরি করছে। তমা নিঃশব্দে খাট থেকে নামলো। পা টিপে টিপে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভয়ে চোখ বন্ধ করে আলতোভাবে দরজা খুলতেই সাদ জোরে ভাউ করে উঠলো। তমা চমকে পেছনে যেতে দরজার সঙ্গে মাথায় চোট পেল। মাথায় হাত দিয়ে সাদের দিকে রোষাক্ত দৃষ্টিতে তাকালো। সাদ মুখে হাত দিয়ে আস্তে আস্তে হাসা শুরু করলো। তমা অগ্নি দৃষ্টিতে সাদের দিকে তাকালো। এরপর বেশ শব্দ করে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। সাদ দরজার বাহিরে দাঁড়িয়ে হেসেই চলেছে, আর তমা ভেতরে বসে বসে রাগে ফুঁসছে। সাদকে আসলে একটা শিক্ষা দিতেই হবে। পরদিন সকালে তমাদের বাড়িতে তমা আর সাদকে যেতে বলা হয়েছে। সাদ আর তমা সকাল বেলায় চলে গিয়েছে ওর বাড়িতে। সাদকে দেখতে তমাদের অনেক পাড়াপড়শি এসেছে। সাদ সবার সাথে টুকটাক হাসি মজা করছে। জুলেখা সাদের সামনে কয়েক পদের খাবার সাজিয়ে রেখেছেন। সাদ মাঝে মধ্যে একটু একটু খাবার মুখে দিচ্ছে আর বাকি সময়টা সবার সাথে গল্প করেই কাটাচ্ছে। বিকালে প্রতিদিনের মতো সাদ হাঁটতে বের হলো।
তমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে সাদ। এদিকে ওদিক হেঁটে হেঁটে সবটা দেখছে। বাড়ির পেছন দিকটা থেকে তমার গলার আওয়াজ শুনতে পেল সাদ। সাদ কৌতূহল বশত বাড়ির পেছনের দিকটায় চলে গেল। তমা তার বান্ধবী সুমাইয়ের সাথে বসে বসে গল্প করছে। তমা আজকে বড়দের মতো করে শাড়ি পরেছে। সাদকে দেখে সুমাইয়ের লজ্জা পেয়ে তমার সামনে থেকে চলে গেল। তমা নারকেল গাছ ধরে হেলান দিয়ে দাঁড়ালো। সাদ গিয়ে তমাকে বলল, কোথায় যাচ্ছ? আপনার মাথায় যাবেন? কোথায়? আমার মাথায় তো তুমি নেই। তমা সাদের দিকে বিরক্তি নিয়ে তাকালো। তমাকে চুপ থাকতে দেখে সাদও চুপ হয়ে গেল। তমা সাদকে রেখে অন্যদিকে হাঁটা শুরু করলো। সাদ নিজেও তমার পিছু নিল। তমা বড় মাঠের দিকে দৌড় দিল। ছোট ছোট ঘাস ভর্তি মাঠের মধ্যিখানে কয়েকটা গরু হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে। তমা গিয়ে গরুগুলোর দুটো শিংয়ের মাঝখানে হাত বুলিয়ে দিল। গরুটা তমার আদর পেয়ে মাথা নিচু করে নিল। সাদ তমার পিছু পিছু গিয়ে বলল, এগুলোর গায়ে হাত দিও না, ওরা কামড় দেবে। তমা দম ফাটিয়ে হেসে উঠল। সাদ নিজের ভুল বুঝতে পেরে বোকার ন্যায় মাথা চুলকে হেসে বলল, মানে শিং দিয়ে গোতা দেবে আর কি। তমা নিজের মতো ঘোরাঘুরি করছে। সাদ তমাকে আবার বলল, সন্ধ্যা হয়ে যাবে তো, বাড়ি যাবে না? এদিকে দিয়ে যাব না, ওদিকে দিয়ে চলুন। তমা সাদকে নিয়ে অন্য রাস্তা দিয়ে বের হলো। সাদ আশেপাশে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। সাদ হঠাৎ তমাকে বলল, জায়গাটা কত সুন্দর। মানুষের জায়গা হলে সুন্দর হতো না, মানুষেরা থাকে না বলেই এত সুন্দর। মানে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে একটা মেয়েকে আলগা জিনিস মেরে উল্টো করে মাটিতে গেড়ে রেখেছিল। সাদ এক লাফে সেই জায়গা থেকে সরে গিয়ে বলল, কি? এইটুকু বলেই তমা পা উল্টো করার ভান ধরে একটু একটু করে সাদের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। রাস্তায় লোকজন তেমন নেই। সুনসান নীরব রাস্তা দেখে সাদ ভয় এক পা করে সরে যেতে শুরু করলো। তমার চোখ উল্টিয়ে খোঁড়া হওয়ার ভান ধরে সাদের দিকে এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ বাতাসে একটা চিকন ডাল সাদের ঘাড়ে এসে বাড়ি খেলো। সাদ ভয়ে পাশ ফিরে তাকালো। রাস্তার পাশে একটা কবর, উপরে যার কবর তার নাম লেখা। সাদ নামটা পড়ার চেষ্টা করলো। নামের জায়গায় লেখা মোসাম্মদ তমা খাতুন। সাদ চিৎকার করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ভুয়ো দৌড় মারলো। তমা সাদকে পালাতে দেখে সাদকে পেছন থেকে তাড়া করতে শুরু করলো। সাদ দৌড়াচ্ছে আর বলছে, ইয়া আল্লাহ, বাঁচাও আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ বেশি দূর যেতে পারলো না। ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। তমা সেটা দেখে হেসে ফেললো। কালকে রাতে দুষ্টুমির শাস্তি এটা। সাদ জ্ঞান ফিরলে দেখতে পেল সে এখনো রাস্তায় পড়ে আছে। সাদ হাত পা ঝেড়ে উঠে দাঁড়ালো। হাঁটুর বেশ খানিকটা অংশ পড়ে গিয়ে কেটে গেছে। সাদ ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক ফিরে তাকালো। আশেপাশে কোথাও তমাকে দেখতে পেল না। অন্ধকার নেমে গেছে চারিপাশে। সাদের রাতের আধারে পথ চিনে বাড়ি ফিরতে বেশ বেগ পেতে হলো। সাদ সোজা তমাদের বাড়িতেই ফিরে গেল। তমা উঠানে বসে বসে আচার খাচ্ছে। সাদকে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখে তমা কিছুটা হকচকিয়ে উঠল। আচারের বয়াম ফেলে দৌড়ে পালালো। সাদ হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠোনে এসে বসলো। জুলেখা তখন সবেমাত্র রান্নাঘর থেকে বের হয়েছে। অন্ধকারে সাদের আবছা অবয় দেখে চিনে ফেললেন। এগিয়ে গিয়ে দেখলেন সাদের হাঁটু, হাতের কনুয়ের অংশে গভীর ক্ষত, রক্ত বের হচ্ছে একটু। জুলেখা দৌড়ে গিয়ে সাদকে বলল, বাবা, তোমার এই অবস্থা হলো কি করে? পড়ে টরে গিয়েছো নাকি? সাদ প্রতি উত্তরে কোনো জবাব দিল না। জুলেখা সাদের চাহনি দেখে কিছু একটা আঁচ করে ফেললো। জোরে চিৎকার করে তমাকে ডাকলো। তমা আমতা আমতা করে জুলেখার সামনে এলো। জুলেখা তমাকে দেখা মাত্রই চুলের মুঠি ধরে বসিয়ে দিল এক ঘা। সাদ উঠানের দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। তমা ধপাস করে মাটিতে আছাড় খেয়ে পড়ল। জুলেখা তমাকে মাটি থেকে উঠার সুযোগ না দিয়ে বেদম পিটুনি দিতে শুরু করলো। তমা জোরে জোরে মাগো বলে চিৎকার করতে শুরু করলো। সাদ উঠোন থেকে উঠে তাড়াতাড়ি জুলেখাকে পেছন থেকে জড়িয়ে নিল। তমা মাটিতে বসে কাঁদছে। জুলেখার চোখের আগে দুঃখে জল চলে এসেছে। মেয়েটা আর কবে বুঝবে এসব? বেশি আদরে আদরে লাই দিয়ে ফেলেছে। সাদ জুলেখাকে শান্ত করে ঘরে নিয়ে গেল। তমা উঠোনে এক কোণে মাথা গুজে বসে আছে। সাদ তমার পাশে গিয়ে চুপটি করে বসলো। গলা হালকা করে ঘাকারি দিয়ে উঠল। তমা অগ্নি দৃষ্টিতে সাদের দিকে তাকালো। কুন্দনরত গলায় বলল, আবার এসছেন কেন? একবার মার খাইয়ে শান্তি হয়নি, আবার নালিশ করতে এসছেন? যান, করুন নালিশ। আমার সঙ্গে সবার যত শত্রু। সাদ নিজের থুতনিতে হাত বুলিয়ে বলল,
আমি তো তোমার সঙ্গে কখনো শত্রুতা করতে চাইনি। তুমি তো বারবার আমার সঙ্গে বিনা কারণে ঝগড়া করেছো। আমি কিছু বললে আমাকে শুধু শুধু শাস্তি দিয়েছো। এবার বলো, কে কার সঙ্গে শত্রুতা করতে গিয়েছে? আপনি জানতো এখন আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আপনি এখন যান। সাদ অগত্যা উপায়হীন হয়ে তমার সামনে থেকে সরে গেল। সকালে তমাদের বাড়িতে নাস্তা সেরে সাদ তমাকে নিয়ে বেরিয়ে গেল। বেলা তখন সকাল 8টা বেজে গেছে। সাদ নিজের বাড়িতে ঢুকতেই দেখলো বাড়িতে সবাই এখনো ঘুমে। বাড়িতে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে আঙ্গুরবেলা উঠানে বসে বসে পান চিবোচ্ছে, আর কাজের লোকেরা কাজ করছে। এছাড়া বাড়িতে সবাই গভীর নিদ্রায়। তমা সাদের সামনে থেকে দৌড় দিয়ে সরে গেল। আঙ্গুরবালা পানির পিক ফেলে তমাকে উদ্দেশ্য করে বলল, এই সেরি, এত লাফালাফি হুড়াহুড়ি করিস কে? ওইটা তো ঠ্যাং ভাঙবি। তমা আঙ্গুরবালার কথায় পাত্তা দিল না, দৌড়ে গিয়ে ছাদে উঠলো। ছাদে গিয়ে তমা দেখলো ছাদের কড়কড়ে রোদে পাটি বিছিয়ে আচারের বয়াম সাজিয়ে রাখা। তমা চুপিসারে একটা আচারের বয়াম নিজের হাতে তুলে নিল। বয়ামের মুখ খুলে ভেতরে হাত ঢুকিয়ে এক থবলা আচার নিয়ে নিল। এরপর বয়াম আবার আগের মতো সাজিয়ে রাখলো। আচার শেষ করে হেলে দুলে ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামলো তমা। বাড়ির সবাই সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তমা মাথায় ঘোমটা দিয়ে ভদ্র মেয়ের মতো নিচে নামলো। নাদিয়া পুতুলকে কোলে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তমা নাদিয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিল। পুতুলও তমার দিকে হাত বাড়িয়ে দিল। তমা আলতো ভাবে পুতুলকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। পুতুল তমার কোলে গিয়ে হেসে তমার দিকে তাকালো। অনিতা পেছন থেকে তমাকে বলল, এই দুটো কিন্তু তোমার ননদ, আদরে রেখো। তমা পুতুলের পিঠে হাত ছুঁয়ে অনিতার দিকে তাকিয়ে হেসে ফেললো। সাদ ফোনে গেমস খেলছে। নাদিয়া অধীর আগ্রহে সাদের পাশে বসে তা দেখছে। একটা ছোট্ট বিড়াল ফোনের স্ক্রিনে। বিড়ালটিকে গোসল করাতে হয়, খাওয়াতে হয়, এটাই নাদিয়ার সবচেয়ে পছন্দের গেমস। সাদ গেমস খেলবে শুনলে নাদিয়া সাদের পাশে বসে বসে গেমস খেলা দেখে। গেমসটার নাম এঞ্জেলা। নাদিয়া এত শুদ্ধ করে গেমসের নাম বলতে পারে না। নাদিয়ার ভাষায় এই গেমসটার নাম ইঞ্জেলা। সাদের হাতে ফোন দেখলে নাদিয়া সবার প্রথমে বলবে, ভাইয়া এঞ্জেলার গেম খেলি চলো। তমা পুতুলকে কোলে নিয়ে সাদের ঘরে ঢুকলো। সাদ পুতুলকে দেখে আদুরে ভঙ্গিতে হাত ইশারা করে বলল, আমার পুতুল সোনাটা কোথায় রে? পুতুল ছোট ছোট হাত বাড়িয়ে দিল সাদের দিকে। সাদ তমার কাছ থেকে পুতুলকে নিজের কোলে উঠিয়ে নিল। তমা চোখ কুঁচকে সাদের দিকে তাকালো। সাদ নিজের ফোনটা নাদিয়ার হাতে দিয়ে দিল। নাদিয়া মনের মাধুরী মিশিয়ে গেমস খেলছে, আর সাদ পুতুলকে নিয়ে দুষ্টুমিতে মেতে রয়েছে। তমা নাদিয়ার পাশে গিয়ে বসলো। ফোনের স্ক্রিনে উকি দিয়ে দেখলো নাদিয়া বিড়ালটাকে গোসল করিয়ে জামা পরাচ্ছে। তমাকে নিজের পাশে বসতে দেখে নাদিয়া তমার হাতের বা পাশে হেলান দিয়ে বসলো। ফোনের স্ক্রিনের দিকে আঙ্গুল দিয়ে তমাকে বলল, বলো তো কোন জামাটা সুন্দর? এঞ্জেলা কোনটা পরবে? তমা নাদিয়ার কথায় আগামাথা কিছুই বুঝতে পারল না। কোনো জবাব না দিয়ে সেভাবেই বসে রইল। সাদ ব্যস্ত পুতুলকে নিয়ে, আর নাদিয়া ব্যস্ত ফোন নিয়ে। তমা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। হেলে দুলে উঠোনের সামনে ঘোরাঘুরি শুরু করলো। আঙ্গুরবালা তমাকে দেখতে পেল। দেখেই তমার দিকে এগিয়ে গেল। পান চিবুতে চিবুতে তমাকে বলল, এত ঘোরাঘুরি করিস পা ব্যথা করে না রে? তমা আঙ্গুরবালার দিকে তাকিয়ে বলল, আপনি ঘুমের ঘোরে ভস ভস করে নাক ডাকেন। আমি কি কখনো আপনাকে বলেছি যে এত নাক ডাকেন? নাক ব্যথা করে না কেন? আঙ্গুরবালা তমার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলো। রেগে মেগে তমাকে বলল, নাক ডাকলে আমি ডাকছি, তোর কি রে? আমার নাক যতবার ইচ্ছা আমি ডাকবো, তুই কবার কে? নাক ডাকানি শুনতে ভালো না লাগলে কানে তুলা গুইজায় থু। আমার পা আমি হাঁটবো, তাতে কার কি? আমার পা দেখে হিংসে হলে নিজের পায়ে দুটো বাড়ি মারুন, সব ঠিক হয়ে যাবে। আঙ্গুরবালা রাগে কর্মর করতে করতে তমার দিকে তাকালো। তমা সেদিকে খেয়াল না করে বলল, নিজে তো লাঠি ভর করে হাঁটা চলা করতে হয়, তাই আমার পা দেখে এত হিংসে হয়। থাক বুড়ো হলে এমনই হবে। তুমি আর দুঃখ করো না। আঙ্গুরবালাকে কিছু বলার সুযোগ না দিয়ে তমা গানের সুর ধরে বলল, লাঠিওয়ালা দাদু মেরা গানা বাজা দো, লাঠিওয়ালা দাদু মেরা গানা বাজা দো, গানা বাজা দো। আঙ্গুরবালা তমার দিকে ধেড়ে এসে বলল, অসভ্য ছেড়ি, তোর একদিন কি আজ আমার একদিন কি? আমি এখনো কত চুয়ানি আমারে কষ পড়ি। বজ্জাত মাইয়া, তোরে কি করে দেখিস তুই? তমা উঠোনের গাছের সাথে ঘুরপাক খাচ্ছে আর বেসুরে গলায় বলছে, ডিজেওয়ালা বাবু মেরা গানা বাজা দো, ডিজেওয়ালা বাবু মেরা গানা বাজা দো, গানা বাজা দো।
সাদ চৌকাট মারিয়ে উঠোনের সামনে দিয়ে যাচ্ছিল। তমার বেসুরের গলার গান শুনে তমার পাশে গিয়ে দাঁড়ালো। তমা নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালো। সাদ ভ্রু কুঁচকে তমাকে বলল, এই গান শিখলে কোথা থেকে? তমা নিজের চুলে হাত বুলিয়ে উত্তর দিল, আপনার সঙ্গে বিয়ের দিন বক্সে গানটা বেজেছিল, তখন শুনেছি। এসব গান মনে থাকে, কিন্তু পড়ার কথা মনে থাকে না। পড়ার কোনো খবর নেই, আছে শুধু গান আর আচারের খবর। তমা তেলে বেগুনে জ্বলে উঠল। সাদের উপর খেপে গিয়ে এক পা করে এগিয়ে গেল। সাদ সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতোই দাঁড়িয়ে থাকলো। তমা ক্ষিপ্ত কণ্ঠে সাদকে বলল, ভালো হচ্ছে না কিন্তু। আমার আচার মানে কিসের আচার? সাদ গাছ থেকে একটা পাতা ছিঁড়ে বলল, ছাদে তখন যে চুরি করে আচার খেলে আমি দেখিনি বুঝি, সবাইকে বলে দেব কিন্তু। কি বলবেন শুনি? এই যে তুমি চুরি করে আচার খেয়েছো, আচার চোর। তমা রেগে গিয়ে হাঁসফাঁস করতে করতে সাদের দিকে তাকালো। সাদ নিজের মতোই দাঁড়িয়ে আছে। তমা কি করছে না করছে সেদিকে কোনো খেয়ালই নেই। বাহিরে ফেরিওয়ালার কণ্ঠ শুনে তমা এক ছুটে বাহিরে বেরিয়ে গেল। সাদ তমার এহেন কাণ্ড দেখে চমকে উঠল। তমার পিছু পিছু সাদও নিজেও ছুট লাগালো। তমা ফেরিওয়ালার ফেরির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ফেরিওয়ালা কাচের চুড়ি, টিপ, নেল পালিশ, আলতা এসব বিক্রি করছে। সাদ উদ্ভ্রান্তের ন্যায় তমার দিকে ফিরে তাকালো। তমা গভীর মনোযোগ দিয়ে ফেরিওয়ালার ফেরি থেকে জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এক মুঠো চুড়ি নিজের হাতে পরে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখলো তমা। সাদ ফেরিওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করলো, চুরির দাম কত? ফেরিওয়ালা সাদকে প্রতি উত্তরে জানালো 20 টাকা। সাদ চুরির দাম মিটিয়ে তমার পাশে গিয়ে দাঁড়ালো। তমা আরো কি যেন খুঁটিয়ে নাটিয়ে দেখছে। সাদ একটা আলতার বোতল হাতে নিল। তমা হেসে সাদকে বলল, ছেলে হয়ে আলতা পরবেন নাকি? সাদ তমার হাতে আলতার বোতলটা দিয়ে বলল, তোমার জন্য নিয়েছিলাম, পড়লে পড়বে আর না পড়লে অন্য কাউকে দিয়ে দিও। বজ্জাত ছেলেটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে তমা আলতার বোতল নিয়ে বসলো। হাতে পায়ে আলতা দিয়ে লাল টুকটুকে করে ফেললো। তমাকে আলতা দিতে দেখে নাদিয়া দৌড়ে এসে তমার পাশে বসলো। আঙ্গুল দিয়ে আলতার বোতলের দিকে ইশারা করে বলল, এটা কি? এটা আলতা, তুমি দেবে? নাদিয়া উপর নিচে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিজের মতামত জানান দিল। তমা নাদিয়া ছোট ছোট পায়েও আলতা পরিয়ে দিল। আলতা পায়ে তমা বাড়ির এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। সাদের ছোট চাচি হেরা তো আঙ্গুরবালা আর অনিতার সামনে বলেই ফেলল, তমা মেয়েটা মাত্রাতিক চঞ্চল। আঙ্গুরবালা হেরাকে ধমক দিয়ে বলল, বউ মানুষ, ঘুরবো ফিরবো খাইবো, ছোট মানুষ, ওর থেকে আর এত কি আশা করো? অনিতা আঙ্গুরবালাকে শান্ত করে বলল, আহা হ্যাঁ, এমন ভাবে বলছিস কেন? তমা তো নিজের মতোই আছে। কাউকে বিরক্ত করতে দেখেছিস? বাড়ির বাইরেও তো যাচ্ছে না, নিজের মতোই নিজে ব্যস্ত। ওকে নিয়ে এত মাথা ঘামাস না তুই। হেরা আর কিছু বলল না, বলেও লাভ নেই। আঙ্গুরবালা কারো কথায় কানে তোলেন না। হেরা সেই স্থান হতে দ্রুত প্রস্থান করলো। দুপুরে সবাই একত্রে খাবার খেতে বসেছে। তমাও সবার সঙ্গে খেতে বসেছে। অনিতা সবার সামনে তমাকে বলল, তোমাকে একটা কথা বলার ছিল, বলবো বলবো করে ভাবছিলাম, খেয়ালই থাকে না। জি বলুন। কালকে সকালে তোমাদের বাড়ি থেকে তোমার বই খাতা নিয়ে আসবে, এখানেই পড়াশোনা করবে। দরকার পড়লে সাদও তোমাকে টুকটাক সাহায্য করবে। এতদিন অনেক দিয়েছো ফাঁকি, কিন্তু আর না, পড়াশোনা করলেই জীবনে বড় হতে পারবে। হ্যাঁ, আমি তো বিয়ে করলে পড়াশোনা করব না বলে, এখন আবার পড়তে হবে কেন? এত পড়াশোনা করতে হবে কেন? একদিন তো মরেই যাব। সাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, এত আচার খেতে হবে কেন? একদিন তো মরেই যাবে। তমা অগ্নিদৃষ্টিতে সাদের দিকে তাকালো। আসলেই ছেলেটা বেশি কথা বলে। অনিতা হালকা নিঃশ্বাস ফেলে বলল, এত কিছু আমি জানি না। কাল থেকে আবার পড়াশোনা করবে। বিয়ে হয়েছে বলে পড়াশোনা বন্ধ করার বাহানা। তমা খাবার টেবিলে মুখ বাঁকিয়ে বসে রইল। ছাতার মাথা, ভালো লাগে না কিছু। খাওয়া শেষ করে তমা হাত মুখ ধুয়ে মুছে আঙ্গুরবালার ঘরে গেল। আঙ্গুরবালা তমাকে দেখে ভ্রু কুচকালো। কাপা কাপা গলায় বলল, এই ছেড়ি, এদিকে আয় তো। তমা টলমলে পায়ে এগিয়ে গেল। আঙ্গুরবালা তমাকে সামনে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। চিন্তিত গলায় তমাকে বলল, এই চুড়ি আলতা এসব তোরে কে দিছে? তমা চুল আঙ্গুল দিয়ে পেঁচাতে পেঁচাতে বলল, যার ইচ্ছে করেছে সে দিয়েছে। তোমাকে এত কথা বলবো কেন বুড়ি? আঙ্গুরবালা নিজের হাতে থাকা লাঠি ঘোরাতে ঘোরাতে বলল, বুঝছি, আমার নাতি দিছে এটি। বুঝতেই যখন পেরেছো তখন আবার জিজ্ঞেস কেন করো? নাকি হিংসা হয়? আমার তো দেয়ার মতো মানুষ আছে।
তোমারটা তো আর তাও নেই, একেবারে পটল তুলেছে। আঙ্গুরবালা নিজের হাতে থাকা লাঠিটা তমার দিকে তাক করে বলল, তুই দেখছোস আমারটা আমারে কত ভালোবাসতো, সারাদিন আমারে চোখে হারাইতো। ছাই বাসতো ছাই, সেই তো একা রেখে চলেই গেল। আঙ্গুরবালা এবার খুব ক্ষেপে গেল, ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই সেরি, আমারে যদি তোর দাদা ভালোই না বাসতো তাইলে তোর শ্বশুর, তোর চাচা শ্বশুর এটি পয়দা হয়েছে কইতে। বাইসা থাকলে দেখতি তোর আরো কত চাচা শ্বশুর আর ফুপা শ্বশুরি হতো। তমা ঘুম থেকে উঠা মাত্রই অনিতা তমাকে বই আনতে পাঠিয়েছেন। তমা যেতে চায়নি, অনিতা বহু কষ্টে তমাকে ঠেলে ঠুলে বই আনতে পাঠিয়েছেন। তমা বই নিয়ে ফিরে আসতেই সব বই আঙ্গুরবালার ঘরে রেখে দিতে বলল অনিতা। তমা বইগুলো নিয়ে আঙ্গুরবালার ঘরের একপাশে রেখে দিল। সাদ হঠাৎ নিজের ফোন নিয়ে দৌড়ে এলো, হাঁপাতে হাঁপাতে অনিতাকে বলল, আম্মু, কিছুদিন পর থেকে নাকি আমাদের টেস্ট পরীক্ষা শুরু, এখন কি হবে? আমাকে আমার ক্লাসমেট ফোন করে জানালো। অনিতা আতঙ্কে আঁতকে উঠলেন, সাথে সাথে নিজের স্বামী মহসিন খানকে ঘর থেকে ডেকে আনলেন। মহসিন সবটা শুনে সিদ্ধান্ত নিলেন কালই নিজ গৃহে ফিরে যাবেন। ছেলের পড়াশোনা নিয়ে তিনি বেশ সিরিয়াস। পড়াশোনার প্রতি তিল পরিমাণ অবহেলাও তিনি সহ্য করতে পারেন না। আঙ্গুরবালা সবটা শুনে রাগে ফেটে চৌচির। মহসিন খানের সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়েছে আঙ্গুরবালার। তমাকে কত শখ করে তাদের বউ করে এনেছে আঙ্গুরবালা। তমাকে নাকি এখানে রেখে যাবেন মহসিন। তমাকে শহরে নিয়ে গেলে সাদ সংসারের দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলবে, পড়াশোনায় আরো ক্ষতি হবে এতে। আঙ্গুরবালা এসব শুনে নিজের ছেলের উপর বেশ ক্ষিপ্ত। সাদের চলে যাওয়ার কথা শুনে সবার মন খারাপ হলেও তমা বেশ খুশি। তার শত্রুপক্ষ কাল বাড়ি থেকে বিদায় হবে। আহা কি শান্তি! কেউ আর তমার পিছু লাগতে আসবে না। তমা খুশিতে সারা বাড়ি ঘুরে ঘুরে গুনগুন করে গান গাইতে শুরু করলো। কিন্তু এই খুশির স্থায়িত্ব ছিল খুব স্বল্প। সন্ধ্যা হতে অনিতা তমাকে পড়তে বসিয়ে দিলেন। তমা মুখ ভার করে পড়ার টেবিলে বসলো। মহসিন রাতে একটা নতুন মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরলেন। টাচ স্ক্রিনের মোবাইল ফোন। ফোনটা তিনি তমার জন্য এনেছেন। ওনারা যেহেতু থাকবেন না, তাই তমার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ফোনটা কিনে নিয়ে এসেছেন। তমার হাতে মহসিন খান ফোনটা দিতেই তমা নেড়েচেড়ে দেখতে শুরু করলো। উল্টে পাল্টে ফোনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিল তমা। শফিক ভাইয়ের হাতেও এরকম ফোন ছিল। মাঝে মধ্যে ওটা দিয়ে তমা শফিককে গান শুনতে দেখত। কানের মধ্যে একটা মেশিন লাগিয়ে ফোনের সাথে জয়েন করে গান শুনতে হয়। সকাল হতে সাদ, অনিতা এবং মহসিন গাড়ি নিয়ে বের হয়ে গেল। আঙ্গুরবালার বেশ মন খারাপ। ছেলে, নাতি, বৌমা সব আজ চলে গেল। বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। মহসিন খান বলেছেন সাদের পরীক্ষা শেষ হলে আবার এসে ঘুরে যাবেন। তমা তো আজ বেশ খুশি, শান্তিমতো থাকা যাবে একটু। তমা যতটা শান্তির কথা ভেবেছিল, বাস্তবে তার বিপরীত ঘটলো। মানুষ থাকা সত্ত্বেও পুরো বাড়িটা কেন যেন খুব ফাঁকা ফাঁকা। তমা আলতো পায়ে সাদের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। না, সাদ নেই। শূন্য ঘর দেখে তমার বুকটা কেন যেন খালি খালি লাগলো। সব আছে, তবে কিছুই নেই। তমা কুন্দনরত দৃষ্টিতে সাদের ঘরের এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলো। ঘরে সবই বিদ্যমান, তবে সেই নির্দিষ্ট মানুষটা ব্যতীত। তমা দৌড়ে একছুটে আঙ্গুরবালার খাটে গিয়ে আছড়ে পড়লো। শব্দ করে কাঁদতে শুরু করলো। আঙ্গুরবালা কিছু বুঝতে না পেরে তমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন তমার কি হয়েছে, কিন্তু তমা নিরুত্তর। বিছানার এক প্রান্তে শুয়ে নীরবে চোখের জল ফেলতে ব্যস্ত তমা। আঙ্গুরবালার তখন সবেমাত্র চোখটা লেগে এসেছে। কারো ফুপানোর আওয়াজ শুনে চমকে উঠলেন আঙ্গুরবালা। পাশ ফিরে তাকালেন। পাশে তমা বালিশে মুখ গুজে রয়েছে। আঙ্গুরবালা তমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। অচিরেই তমাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করলেন। আদুরে ভঙ্গিতে বললেন, এমনি তো আমার নাতি থাকলে কাইসা করস, এখন তো নাই, তাই তুই কান্দুস কে আবার? তমা প্রতি উত্তরে কিছু বলল না। তমার কান্নার আওয়াজ আরো প্রগাঢ় হয়ে উঠল মুহূর্তেই। আঙ্গুরবালা তমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্দিস না আর তুই। কালকে আমার ফোনটা দিয়া ওর লগে কথা কইস, আমি কাউরে কিচ্ছু কমু না। রাতে তমা আঙ্গুরবালা ছোট্ট বাটন ফোনটা নিয়ে অনেকক্ষণ গুতাগুতি করলো। সাদের নাম্বারটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে সাদের ফোন নাম্বারটা খুঁজে পাওয়া গেল। একেবারে সবার শেষে ছিল সাদের নাম্বার, তাই নাম্বার খুঁজে পেতে এত বেগ পেতে হয়েছে। তমা ফোন হাতে একবার পাশ ফিরে তাকালো। না, আঙ্গুরবালা ঘুমিয়ে পড়েছে। এইবার আর কোনো চিন্তা নেই। তমা কাঁপা কাঁপা হাতে সাদকে একটা কল দিল। সাদ ফোন রিসিভ করে বলল, হ্যালো। তমা সাদের গলার স্বর শুনতে পেয়ে কিছুটা কেঁপে উঠল, যেন কত যুগ ধরে এই কণ্ঠটা তমা শোনেনি।
তমা চুপ করে ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। সাদ অপর প্রান্তে থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, তবু তমা একেবারে নিরুত্তর। তমা শেষ পর্যায়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যালো। সাদ উদ্বিগ্নতা কাটিয়ে উত্তর দিল, এত রাতে কল দিলে কেন দাদু? বেশি সমস্যা হচ্ছে? শরীর খারাপ লাগছে? ছোট চাচুকে কল দেবো? আমি তমা। সাদ কিছুটা চমকে উঠে কানে হাত দিল। সত্যি কি এটা তমার গলা? তমা এত রাতে ফোন দিবেই বা কেন? সাদ গম্ভীর গলায় উত্তর দিল, বলো। তমা এবার বেশ মন খারাপ হলো। ভেবেছিল সাদ হয়তো তমার কথা শুনে খুশি হবে, কিন্তু না। সাদ তো আরো হতাশ হয়ে কথা বলল। তমা উদাস কণ্ঠে বলল, না কিছু না, আমি ফোন রাখছি। তমা এটুকু বলে ফোনটা রেখে দিল। হঠাৎ টুং করে একটা আওয়াজ হলো। তমা বাটন ফোনটায় কান পাতলো। আওয়াজটা কোনো মেসেজের। তমা মেসেজের ওখানে গিয়ে দেখলো সাদের ফোন নাম্বার থেকে মেসেজ এসেছে। তমা আগ্রহের সহিত মেসেজটাতে চোখ বুলালো। তাতে লেখা ছিল, এরপর ফোন দেওয়ার হলে নিজের ফোন থেকে দিও। অন্যের ফোন নিয়ে হাতাহাতি করার অভ্যাসটা পাল্টাও। তমা নিজের ফোনটা দিয়ে সাদের ফোনে একটা কল দিল। রিং বাজার সঙ্গে সঙ্গে সাদ রিসিভ করে হ্যালো বলল। তমা কোনো কথা না বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল। সবাই ভালো থাকুন।